দেখো অহনা, প্লিজ না। তুমি এখন নিজের সেন্সে নেই। যখন সেন্সে আসবে তখন আমাকে ঘৃণা করবে, ভীষণভাবে ঘৃণা করবে। প্লিজ এমনটা করো না। প্লিজ আরিয়ান, আমাকে আজকে আটকেও না প্লিজ। আই মিস ইউ, আই নিড ইউর সাপোর্ট প্লিজ। কিন্তু তুমি এখন তোমার সেন্সে নেই, এই জন্য তুমি এমনটা বলছো। কিন্তু কাল সকালে যখন তোমার নেশা কেটে যাবে তখন তুমি আমাকে ভুল বুঝবে, আমাকে ঘৃণা করবে। আর আমি কখনো তোমার ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকতে পারবো না। প্লিজ অহনা, আমাকে এভাবে তুমি ধ্বংস করতে দিও না। তুমি নিজে সংযত হও প্লিজ, লক্ষ্মীটি। চুপ, আর একটাও কথা না। আর একটা কথাও আমি শুনতে চাই না। আজকে তোমাকে আমার চাই, খুব করে চাই, এতটা চাই, এতটা গভীর করে চাই যেখান থেকে ফিরে আসা দুজনের জন্যই ভীষণ কষ্টকর। আমার এই কষ্টের থেকেও কষ্ট খুবই সীমিত। প্লিজ প্লিজ আরিয়ান, প্লিজ না করো না। আমি মরে যাব আরিয়ান, প্লিজ। হঠাৎ করে অহনার এমন করুণ গলা শুনে আরিয়ানের কি হলো বোঝা গেল না। সে হুট করে অহনার কাছে নিজেকে আত্মসমর্পণ করলো এবং অহনার একদম কাছে চলে গেল। আরিয়ান যখন অহনার একদম কাছে চলে এলো তখন অহনাও নিজের পাগলামো বন্ধ করে একদম শান্ত হয়ে গেল। অহনা আরিয়ানের গলা ধরে একদম নিজের কাছে নিয়ে আসে, এতটাই কাছে চলে আসে যে এখন আরিয়ানের গরম নিঃশ্বাস অহনার সমস্ত মুখে পড়ছিল। আর অহনা চোখ বন্ধ করে এই অনুভূতিটাকে নিজের মধ্যে নিয়ে নিচ্ছিল। আরিয়ান যখন অহনার দিকে লক্ষ্য করে দেখে অহনা চোখ বন্ধ করে এই অনুভূতিটাকে অনুভব করছে, তখন সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে অহনার আরো কাছে চলে গেল এবং অহনার ঠোঁটের এক কোণায় নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অহনার সর্বাঙ্গ যেন কেঁপে উঠল বিদ্যুতের মতো। এরপর অহনা আরিয়ানের শার্টের কলার ধরে নিজের একদম কাছে নিয়ে এলো, যেন আরিয়ানের ভেতরে সে মিশে যেতে চাইছে। আরিয়ান মুহূর্তটাকে অনুভব করলো, খুব করে অনুভব করলো। অহনা হালকা করে চোখ খুলে দেখে আরিয়ান খুব গভীরভাবে অহনার দিকেই তাকিয়ে আছে। অহনা আরিয়ানের দু চোখে নিজের ছুঁয়ে দিল। অহনা আরিয়ানের দু চোখে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। আরিয়ান আবেশে নিজের চোখ বন্ধ করে নেয়। এরপর অহনা আরিয়ানের শার্টের উপরের দুটো বোতাম খুলে আরিয়ানের উন্মুক্ত বুকের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। এতে আরিয়ানের পুরুষত্বের ধৈর্যের বাঁধ যেন ভেঙে যায়। সে অহনাকে নিজের বুকের উপর থেকে তুলে অহনার চোখের দিকে গভীরভাবে তাকায় এবং অহনার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় বেশ গভীরভাবে। অহনার ঠোঁটের মধ্যে নিজের আলাদা একটা দুনিয়া খুঁজে পায়। বেশ কিছু সময় পর অহনা আরিয়ানের সঙ্গ দেয় এবং আরিয়ানের পিঠের উপরে শার্ট খুব শক্ত করে আঁকড়ে ধরে। আরিয়ান অহনার চুলের মধ্যে আঙ্গুল জড়িয়ে ধরে এবং এক হাত দিয়ে অহনার পেছনের ব্লাউজের ফিতাটা খুলে দেয়। এরপর যে পিনটা দিয়ে অহনার ঘাড়ের কাছে শাড়ির আঁচলটা আটকানো ছিল সেই পিনটাও খুলে ফ্লোরের দিকে ছুঁড়ে মারে। এতে আরিয়ান লক্ষ্য করে দেখে অহনার শাড়ির আঁচলটা খুলে নিচে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর আরিয়ান অহনার ঠোঁট ছেড়ে দেয় এবং দুজন দুজনার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে এবং ঘন ঘন শ্বাস নিতে থাকে। এরপর অহনা আবার আরিয়ানের একদম কাছে চলে আসে। এরপর আরিয়ানও আর নিজেকে আটকে রাখতে পারে না। সে পুরোপুরি অহনার মাঝে নিজের সমস্ত অস্তিত্বকে বিলীন করে দেয়। পুরো অন্ধকার ঘরে চার দেয়ালের মধ্যে শুধু আরিয়ান আর অহনার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দের অস্তিত্বই ছিল না। কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পরে আরিয়ান যখন বুঝলো অহনা হয়তো বা কষ্ট পাচ্ছে কারণ অহনার চোখের কোণ দিয়ে পানি পড়ছিল, তখনই আরিয়ান অহনাকে ছেড়ে দিতে চাইলে অহনা আরো শক্ত করে আরিয়ানকে নিজের সাথে মিশিয়ে নেয়। কতটা সময় অতিবাহিত হয়েছে আরিয়ান জানে না। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে ভোর 4:30 বাজে। একবার অহনার দিকে তাকিয়ে দেখে অহনা তার উন্মুক্ত শরীরটা নিয়ে বাচ্চাদের মতো গুটিয়ে মেরে আরিয়ানের কোলের মধ্যেই শুয়ে আছে। আর আরিয়ান এক হাত দিয়ে তাকে নিজের সাথে ধরে অন্য হাত মাথার নিচ দিয়ে ছাদের দিকে তাকিয়ে ভাবতে থাকে। আমি জানি না অহনা, সকালে তোমার রিয়াকশন কেমন হবে, তুমি কি ভাববে। আমি কিছু জানি না, শুধু এটুকু জানি তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। প্লিজ আমাকে ঘৃণা করো না। তোমার ঘৃণা নিয়ে আমি বাঁচতে পারবো না, মরে যাব, সত্যি বলছি। আরিয়ান একবার ঘুমন্ত অহনার দিকে তাকিয়ে দেখে অহনাকে আবারও নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালের আলো জানলার কাঁচ ভেদ করে ভেতরে এসে অহনার চোখে পড়তেই অহনার ঘুমটা ভেঙে যায়। সে আর মোড়াতে উঠে বসে। অহনা ঘুম থেকে ওঠার সাথে সাথেই বুঝতে পারলো আজকে কেমন যেন তাকে অন্যরকম লাগছে, অন্যরকম অনুভূতি হচ্ছে। অহনা নিজের হাত দিয়ে তার কপালের উপরে থাকা বেবি হেয়ার গুলো খুঁজে কানের নিচ নেয় এবং হঠাৎ করেই নিজের দিকে তাকিয়ে দেখে আঁতকে ওঠে।
সাথে সাথে নিজের গায়ে চাদরটা ভালোভাবে জড়িয়ে নেয়, কারণ অহনা একদম উন্মুক্ত শরীর নিয়ে বসে আছে। অহনা কিছুই মনে করতে পারছিল না কি হয়েছে তার সাথে, এখানে কেন, এবং তার অবস্থা এমন কেন। অহনা কিছুই বুঝতে পারছিল না। এমন সময় হুট করে অহনার নজর পড়ে শুয়ে থাকা আরিয়ানের দিকে। অহনার প্রচন্ড মাথা ব্যথা করছে। সে তার মাথায় হাত দিয়ে মাথার চুলগুলো খুব শক্ত করে টেনে ধরে এবং ঘটে যাওয়া ঘটনাটা মনে করার চেষ্টা করে, কিন্তু সে পুরোটাই ব্যর্থ হয়। গতকাল রাতের কোনো ঘটনাই তার মনে পড়ছে না। শুধু এটুকুই মনে আছে, সে স্টেজে নিশান ও প্রীতিকে একসাথে ডান্স করতে দেখে ভীষণ রেগে যায় এবং সে রাগের বশেই তার পাশে থাকা একটা ওয়াইনের গ্লাস তুলে গ্লাসের মধ্যে থাকা সমস্ত ওয়াইনটা খেয়ে নেয়। এরপর ওয়েটারের কাছ থেকে বেশ কয়েক গ্লাস ওয়াইন অর্ডার দিয়ে সেগুলোও চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে খেয়ে নেয়, কারণ অহনা এর আগে কখনোই ওয়াইন খায়নি। কিন্তু তার এতটাই জেদ চেপেছিল মাথায় যে তার চেয়ে খেতে কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও সে পুরোটাই খেয়ে নিয়েছিল। এরপর হঠাৎ করে অহনার মাথা ঘুরে ওঠে এবং পরবর্তীতে কি হয় তার কিছুই মনে পড়ছে না। অহনার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছিল এবং ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু হঠাৎ করে অহনার খুব রাগ হতে থাকে এবং সে ধাক্কা দিয়ে আরিয়ানকে খাট থেকে ফেলে দেয়। হঠাৎ ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে ঘুমন্ত আরিয়ান মেঝেতে পড়ে যায় এবং ভীষণ আঘাত পায় পায়ে হাতে। আরিয়ান ঠিক বুঝে উঠতে না পেরে তার সঙ্গে কি হয়েছে সে হঠাৎ করে এসে সামনে তাকায় এবং দেখে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে অহনা। আরিয়ানের আর বুঝতে বাকি রইল না যে সে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হলো। অহনা তাকে ভুল বুঝেছে। অহনা দৌড়ে এসে আরিয়ানের সামনে বসে, আরিয়ানের গলা চেপে ধরে এবং রাগের বশে বলে ওঠে, জানোয়ার কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? তুই কি করেছিস আমার সাথে? তুই কি করে পারলি আমার সাথে এমনটা করতে? তোকে তো আমি বিশ্বাস করেছিলাম, আর তুই তুই কি করলি? তুই আমার বিশ্বাসটা ভেঙে দিলি। এইভাবে দুনিয়ার সব ছেলেই সমান। আজকে তুই প্রমাণ করে দিলি, দেহ পেলে পৃথিবীর সব ছেলেরাই শিয়ালের মতো ঝাঁপিয়ে পড়ে। দেখো অহনা, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি যেমনটা ভাবতেছো। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। তোকে আমি ভরসা করে কালকে সাথে নিয়ে এসেছিলাম, আর তুই কি করলি? তুই আমার ভরসাটা একদমই দুমড়ে মুচড়ে নষ্ট করে দিলি। তুই আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার এত বড় ক্ষতি করে দিলি। তুই আমার ভরসাটা একদমই দুমড়ে মুচড়ে নষ্ট করে দিলি। তুই আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার এত বড় ক্ষতি করে দিলি। ছি আরিয়ান, ছি। তোকে আমি জীবনেও ক্ষমা করতে পারবো না। তুই আজকে আমার যে সর্বনাশটা করলি, তার জন্য আমি কখনোই তোকে ক্ষমা করব না। অহনা, আমার কথাটা একবার শোনো। কি শুনবো তোর কথা আমি? কি শোনাবি? তুই তুই যা করার তা তো করেই ফেলেছিস। এখন আর কি শোনা বাকি রয়েছে? বিশ্বাস কর, তোর ওই চেহারা আমাকে আর কখনোই দেখাবি না। কখনোই আমার সামনে আর আসবি না। জানোয়ার কোথাকার একটা। অহনা নিজের গায়ে চাদরটা ভালো করে জড়িয়ে ওয়াশরুমে চলে যায়। আরিয়ানকে কোনো কথা বলার সুযোগই দিল না। এদিকে আরিয়ান অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছে, অনেকবার অহনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু অহনা আরিয়ানকে কোনো কথা বলারই সুযোগ দেয়নি। সে সোজা ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে শাওয়ার ছেড়ে দেয় আর শাওয়ারের নিচে বসে অঝোর ধারে কান্না করতে থাকে। এদিকে আরিয়ান কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে সে আগে থেকে জানতো যে অহনা এমন কিছুই করবে, কিন্তু অহনা যে এতটা করবে এটা আরিয়ান বুঝতে পারেনি। এবার আরিয়ানেরও ভীষণ খারাপ লাগতে থাকে। সে মনে মনে অনেক কষ্ট পায়। সে তো এমনটা চায়নি। অহনাই তো জোর করে আরিয়ানকেও চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। সে কি করবে কিছুই তো বুঝে উঠতে পারছিল না। কি করে অহনাকে বুঝাবে পরিস্থিতিটা? অহনা ঘন্টা কয়েক শাওয়ারের নিচে বসে থেকে হঠাৎ করে নিজের চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। তার চোখ মুখ একদম শক্ত ছিল। তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে এখন কি ভাবছে বা তার ভেতরে কি চলছে। সে এতবার ভেঙে পড়েছে, এতটাই ভেঙে পড়েছে যে নিজেকে সামলানোর ক্ষমতা তার নেই আর। একের পর এক ধকল সে নিতে পারছে না। অনা কোনো মতো উঠে দাঁড়িয়ে ভেজা কাপড়টা চেঞ্জ করে শুকনো কাপড় পরে নেয় এবং এলোমেলো পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কোনো দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে যায়। আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল। এমন সময় হুট করে দরজা খোলার শব্দে পেছন ফিরে তাকিয়ে দেখে অহনা বেরিয়ে যাচ্ছে। আরিয়ান হাতে চলন্ত সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে দৌড়ে অহনাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অহনা তার আগে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায়। আরিয়ান দৌড়ে এসেও অহনাকে ধরতে পারেনি। অহনা খুব জোরে গাড়ি চালিয়ে যাচ্ছে আর ভেতরে যেমন অশান্তি চলছিল, যে ঝড় চলছিল, সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর আরিয়ানের মধ্যে এখন অপরাধবোধ কাজ করছিল। সে মনে মনে ভাবছিল কেন সে গত রাতে অহনাকে আটকাতে পারলো না, কেন সে অন্যায়টাকে আটকাতে পারলো না। সে চাইলেও তো আটকাতে পারতো, কেন সে তাকে সঙ্গ দিল? সে তো জানতো অহনা নিজের সেন্সে ফিরে আসলে এমন কিছুই ঘটবে। আরিয়ান আর কিছুই ভাবতে পারছিল না।
তাই আরিয়ান আর সেখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে অহনাকে খুঁজতে। কারণ অহনা যে পরিমাণ মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আছে, এখন সে যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, নিজের কোনো ক্ষতি করে ফেলে, তাহলে আরিয়ান নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না, কোনোদিনও না। আরিয়ান সোজা অহনাদের বাড়িতে আসে, কারণ আরিয়ান জানে এখন অহনা কোনোভাবেই আরিয়ানদের বাড়িতে যাবে না, গেলে নিজের বাড়িতেই যাবে। তাই সে আর সময় নষ্ট না করে সোজা চলে আসে ওদের বাড়িতে। আরিয়ান অহনাদের বাড়িতে এসে কলিং বেল দেয়। অনু দরজা খুলে দেয়। অনু হঠাৎ আরিয়ানকে দেখে এই সময় সন্ধিহান দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকায় এবং প্রশ্ন করে, আরে আরিয়ান, তুমি এখানে হঠাৎ? কোনো খবর না দিয়ে? কোনো সমস্যা? কিছু কি হয়েছে? তাছাড়া দেখলাম একটু আগে অহনাও খুব হন্তদন্ত হয়ে কোথা থেকে যেন আসলো, এখন আবার তুমি আসছো। তোমাদের দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো? না মানে মনে হচ্ছিল অহনা খুব চিন্তিত, কোনো বিষয় নিয়ে ভীষণ অশান্ত সে। অনুর বলা কথাগুলো শুনে আরিয়ান এটুকু বুঝতে পারে যে অহনা বাড়িতে চলে এসেছে। এতে সে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং অনুকে বলে, আরে না ভাবি, তেমন কিছু না। আসলে তোমার বোন আমার উপর রাগ করেছে তো, তাই রাগ করে এই বাড়িতে চলে এসেছে। তাই ভাবলাম অফিসে যাওয়ার আগে বউয়ের রাগ ভাঙিয়ে যাই, তাই তো চলে এলাম। এখন দেখছি এসেও ভুল করলাম। আগে যদি জানতাম যে আসার পরে এতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাহলে হয়তো আসতামই না। আরিয়ানের কথা শুনে অনুর চোখ মুখ আরো কুঁচকে গেল এবং সেই বিষয়টা আরিয়ানের রক্ষা করে বুঝতে পারে যে বিষয়টা স্বাভাবিক করার জন্য এমন অদ্ভুত কথা বললেও অনুর বুদ্ধিমান মস্তিষ্ক ঠিকই বুঝতে পারে যে কোনো না কোনো সমস্যা হয়েছে। তা না হলে আরিয়ানের মতো ছেলে এমন উদ্ভট কথা বলার মতো ছেলেই না। আরিয়ান চোরের মতো নিজের চোখ লুকানোর চেষ্টা করছিল। বিষয়টা অনু লক্ষ্য করে আর কিছু না বলে, কারণ সে নিজেও বুঝে গেছে যে তাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে অনুর হস্তক্ষেপ করা ঠিক না। তাই সে দরজা ছেড়ে সাইড দিয়ে আরিয়ানকে ভেতরে আসতে বলে। আরিয়ান ভেতরে আসার অনুমতি পাওয়া মাত্র ভেতরে ঢুকে এবং অনুকে বলে, ভাবি, তোমার বোন কোথায় গেছে? দেখি এখন তার অভিমান ভাঙাতে পারি কিনা। তোমরা দুজনে আর বড় হবা না, তাই না? 2 দিন পর দুজনেরই বাচ্চা কাচ্চার বাবা মা হবা, আর এখন নিজেরাই বাচ্চাদের মতো করতেছো। তাহলে হবে বলো তো? তোমার ম্যাডাম তো এসেই নিজের ঘরে দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহই জানে আজকে আবার কি লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেয় বাড়িতে তোমাদের নিয়ে। বাবা, আমি আর পারি না, যা উপরে যাও। অনুর কথা শুনে আরিয়ান যেন নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে পারলে বাঁচে, তাই সে তড়িঘড়ি করে উপরের দিকে চলে যায়। উপরের দিকে এসে দেখে অহনার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আরিয়ান আস্তে করে কয়েকবার দরজায় ধাক্কা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। এরপর খুব শান্তভাবে নরম গলায় বলে, অহনা, প্লিজ দরজা খোলো। প্লিজ লক্ষ্মীটি, আমাকে একবার এক্সপ্লেইন করার সুযোগ তো অন্তত দাও। তুমি আমাকে ভুল বুঝছো। প্লিজ অহনা। আরিয়ান অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করার পরেও যখন ভেতর থেকে কোনো সাড়া আসছিল না, তখন আরিয়ান ভীষণ চিন্তিত হয়ে পড়ে। অহনার আগের বসে যেন আবার ভুলভাল কিছু না করে বসে, নিজের কোনো ক্ষতি না করে। আরিয়ানের এবার চিন্তায় ঘাম ছুটে যায়। সে এবার একটু জোরে অহনার ঘরের দরজা ধাক্কা দেয় এবং বলতে থাকে, দেখো অহনা, প্লিজ, এবার কিন্তু খুব বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার কিন্তু খুব ভয় করছে অহনা। প্লিজ দরজাটা খোলো। তুমি যদি এখন দরজাটা না খোলো, তাহলে কিন্তু আমি দরজাটা ভেঙে ফেলতে বাধ্য হব। তখন কিন্তু তুমি আমার কোনো দোষ দিতে পারবে না। আমি তোমাকে সাবধান করিনি। প্লিজ লক্ষ্মীটি, কথা শোনো। দরজাটা খোলো, আমার কথাটা শোনো। একটা কথা, সেটা শুনে দরজা খুলো, তারপর আমি চলে যাব। প্লিজ অহনা, দেখো আমি 3 পর্যন্ত বলবো। এর মধ্যে যদি তুমি দরজাটা না খোলো, তাহলে কিন্তু আমি দরজাটা ভেঙে ফেলবো। 1, 2, 3। আরিয়ান পরবর্তী কথাটা শেষ করার আগে হুট করে দরজাটা খুলে যায়। অহনা দরজা খুলে আরিয়ানের দিকে আরো ক্ষিপ্ত নজরে তাকায় এবং বলে, এই কি সমস্যা? তুই এভাবে বারবার আমাকে বিরক্ত কেন করছিস? একবার আমার ক্ষতি করে তোর স্বাদ মেটেনি, তাই না? আবার এসেছিস, কি চাই তোর? যা চাই সেটা তো তুই ছিনিয়েই নিয়েছিস। এখন আবার কেন আমাকে বারবার বিরক্ত করছিস? দেখ, তোকে আমি সাবধান করে দিচ্ছি, আমাকে বারবার বিরক্ত করবি না। আমার কিন্তু ভালো লাগছে না। এরপর আমি কি করব আমি নিজেই জানি না। দেখো অহনা, এবার কিন্তু তুমি একটু বেশি বেশি করছো। তুমি আমার কথা তো একবার শুনবে? তুমি আমার কোনো কথাই শুনছো না, বারবার তুমি আমাকে দোষারোপ করে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে,
আমি মেনে নিচ্ছি আমি করেছি, আমি অন্যায় করেছি। আসলে আমি অন্যায় করিনি, কারণ নিজের স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়া কোনো সময় অন্যায় কিছু হতে পারে না। আমি যা করেছি বেশ করেছি, আমার স্ত্রীর সাথে করেছি, এতে তোমার কোনো কথা বলার জায়গা নেই। আমি যা করেছি এটা ছিল আমার হক, আর আমার হক আমি বুঝে নিয়েছি। এতে আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। কিসের স্বামী আর কিসের স্ত্রী? আমি তোকে নিজের স্বামী হিসেবে মেনে নিলাম, যে বিয়েটাই আমি মানি না, সেখানে তোকে নিজের স্বামী হিসেবে মেনে নেওয়া তো অনেক দূরের কথা। দেখ, তুই নিজেও জানিস আমাদের বিয়েটা কোনো পরিস্থিতিতে হয়েছিল। তাই প্লিজ আর কখনো নিজের স্বামীর হওয়ার অধিকার নিয়ে আমার সামনে আসবি না। ছি, আমার ভাবতেই অবাক লাগছে, তুই এতটা অন্যায় করার পরেও কিভাবে আমার সামনে দাঁড়িয়ে এত জোর গলায় কথা বলছিস? তোর কি লজ্জাবোধ নেই? তোর কি মান সম্মান নেই? তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো অহনা। দেখো, বিয়েটা যেভাবেই হোক, বিয়েটা আমাদের হয়েছে। আর সব থেকে বড় কথা, আমাদের আইনি এবং ধর্মীয় দুইভাবে বিয়েটা হয়ে গিয়েছে। আর এখানে তোমার অস্বীকার করার কোনো জায়গা নেই যে তুমি বিয়েটা মানো না। আর তোমার মানা না মানাতে কিছু যায় আসে না। আমি মানি, এতেই হবে। আর আমি মানি জন্যই আমার স্ত্রীর কাছে আমি গিয়েছি। আর এর জন্য আমি সত্যি বিন্দু পরিমাণ অনুতপ্ত নই। যদিও আমার খারাপ লাগা ছিল, কারণ তুমি তখন সেন্সে ছিলে না। কিন্তু এখন তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে আমি ভুল বা অন্যায় কিছু করিনি। তোমার মতো মেয়েকে সোজা করতে হলে কিছু কিছু সময় অন্যায় পথ অবলম্বন করতে হয়। তোর মতো ছোট লোকদের কাছ থেকে এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না, বুঝলি? তোরা কোনো সময় বিশ্বাসের যোগ্য হতে পারিস না। কথায় আছে না, পায়ের জুতাকে মাথায় তুললে তখন তারা মাথায় উঠে আসতে শুরু করে। তোর অবস্থা হয়েছে ঠিক তাই। তুই আমার পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাকে বিয়ে করেছিস, এবং সেটা সুযোগ নিয়ে তুই আমার বাড়িতে এন্ট্রি নিয়েছিস। আর এখন আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তুই আমার সাথে অন্যায় করেছিস। এখন আবার বড় বড় কথা বলছিস? তোর মুখে এত বড় বড় কথা মানায় না। বিশ্বাস কর, ভাইকে আমার আপুর পেছনে লেলিয়ে দিয়ে আমার আপুর জীবনটা নষ্ট করেছিস। অহনার কথাগুলো শুনে আরিয়ানের যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। আরিয়ান জানে যে অহনার রেগে আছে, অভিমান করে আছে, তাই সে যা নয় তাই বলছে। কিন্তু তাই বলে তো আরিয়ান নিজের পরিবারের অপমান সহ্য করতে পারে না। অহনা কোনোভাবেই তার ভুলের জন্য তার পরিবারকে অসম্মানিত করতে পারে না। আরিয়ান ভীষণ কষ্ট পায় ভেতর ভেতর, এবং তার ভেতরে যেন সবটা ভেঙে চুরমার হয়ে যায়। এখন আরিয়ানের ঘেন্না হচ্ছে নিজের প্রতি, কারণ যে সন্তানের জন্য তার পরিবারকে ছোট হতে হয়, সে সন্তানের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আরিয়ানের চোখ ঝাপসা হয়ে আসে। আরিয়ান বুঝতে পারে হয়তোবা এবার তার চোখ থেকে বৃষ্টি পড়বে, তাই সে নিজেকে কোনো মতে সামলানোর মিথ্যা প্রচেষ্টা করে আর চোখের জল আটকানোর চেষ্টা করে, এবং কাটা কাটা গলায় অহনাকে বলে, আমি তোমাকে ভালোবাসি অহনা, কিন্তু এর মানে এই নয় যে তুমি আমার পরিবারকে নিয়ে যা নয় তাই বলবে। সেটা আমি মেনে নেব, কিন্তু তুমি আজকে যেটা করলে সেটা খুবই অন্যায় করলে। আসলে ভুল বা অন্যায় নয়, তুমি আজকে যেটা করলে সেটা একদম পাপ করলে। এটা তোমার একদম করা উচিত হয়নি। আমি মানছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। এর জন্য তুমি আমাকে যত পারো শাস্তি দাও, মারো, যা খুশি তাই করো। কিন্তু তাই বলে তুমি আমার ভুলের জন্য আমার পরিবারকে এতটা অসম্মান করে কথা বলতে পারো না। তাদের তো কোনো দোষ নেই, তারা তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন তাদেরকে এতটা অসম্মানিত হতে হবে? ঠিক আছে, তুমি চাইছো তো আমি তোমার জীবন থেকে চলে যাই। আমি চলে যাব, অনেক দূরে যাব। কিন্তু আজকে তুমি যেটা করলে এর জন্য তুমি সারা জীবন পস্তাবে। তুমি নিজে একদিন আমাকে খুঁজবে, নিজে আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আসবে। সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে, কিন্তু আজকের এই অপমানটা আমি কোনোদিনও ভুলবো না অহনা, কোনো দিনও না। আরিয়ানের কথাগুলো এক নিঃশ্বাসে বলে অহনাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। আরিয়ান চলে যাওয়ার পরেই অহনা এক নজরে আরিয়ানের দিকে চেয়ে থাকে। তার যেন খুব খারাপ লাগতে লাগলো। আসলে আরিয়ান যেটা বলে গেল সেটা তো ভুল কিছু বলে যায়নি, সেটা তো কিছু বলে যায়নি। সেদিন যেমন অহনা বাধ্য হয়ে বিয়েটা করেছিল, তেমনি আরিয়ানকেও তো বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছিল। আরিয়ান তো নিজের ইচ্ছায় বিয়েটা করেনি, তাহলে অহনা কেন তাকে ছোট করে এত কথা বলল? সে তো নিজের ইচ্ছায় ওনার কাছে আসেনি। গত রাতে কি হয়েছে সেটা অহনা জানে না,
অহনার উচিত ছিল গতকাল কি হয়েছে পুরো বিষয়টা জানার, কিন্তু না জেনে সে আরিয়ানকে যা নয় তাই বলে অপমান করেছে। অহনার এবার অপরাধবোধ কাজ করতে লাগলো ভেতর থেকে। সে মনে মনে ভাবলো, অহনা কি করছিস তুই? কি পাগল হয়ে গেছিস? তুই এত পাগলামি কি করে করছিস? তুই তো এমন ছিলি না, তাহলে তুই কেন এমন হলি? তুই কেন এমন ব্যবহার করছিস? তুই তো আগে কখনো এমন করতিস না। অহনা কথাগুলো মনে মনে ভেবে হঠাৎ করে নিজের চুল খুব জোরে চেপে ধরে চিৎকার দিয়ে ওঠে এবং বলে ওঠে, কোন নিশান এটা? কেন এমনটা করলে তুমি আমার সাথে? দেখেছো তুমি আমাকে কোথায় কোথায় থেকে নামিয়ে এনেছো, কি থেকে কি বানিয়ে দিয়েছো। আমি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি নিশান। তুমি কেন এমনটা করলে? তুমি কি, আমি কি এমন অন্যায় করেছিলাম? আমার কি এমন দোষ ছিল যার জন্য তুমি আমার সাথে এতটা অন্যায় করলে? কথাগুলো বলে অহনা ধপ করে মেঝেতে বসে পড়ে। এমন সময় অনু অহনার ঘরে আসে এবং অহনাকে এভাবে কান্না করতে দেখে অনুর ভীষণ খারাপ লাগে। সে অহনার কাছে এসে অহনার মাথায় হাত রাখে। হঠাৎ নিজের মাথায় এমন আদরের স্পর্শ পেয়ে অহনা পেছন ফিরে তাকায়, দেখে অনু দাঁড়িয়ে আছে। দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না অহনা। অহনা উঠে দাঁড়ায় এবং বোনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর অযোধ্যারায় কান্না করতে থাকে। অনু বোনকে কান্না করতে দেখে অশান্ত হয়ে পড়ে এবং বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের বুকের সাথে আঁকড়ে ধরে অহনার মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে থাকে। ধরে নিয়ে অহনাকে বেডের উপর বসিয়ে দেয়। অহনা বড় বোনের কোলে মাথা রেখে শুয়ে থাকে আর অনু আস্তে আস্তে অহনার মাথায় বিলি কেটে দেয়। এভাবে বেশ কিছু সময় ধরে দু বোনের মাঝে নীরব সান্ত্বনা বয়ে চলে। অনু অহনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর অহনা চোখ বন্ধ করে সেটা অনুভব করছিল। আসলে বড় বোনেরা এমনই হয়। বড় বোন তো মায়ের পরে মায়ের দায়িত্ব পালন করে, কিন্তু অহনা কতটা লাকি, সে দুনিয়াতে দুইজন মাই পেয়েছে। একটা তার নিজের মা আর একটা হলো তার বড় বোন। অহনাকে অনেক বেশি ভালোবাসে, ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে, ঠিক যেমনটা ওদের মা ওদের দুজনকে রাখে। বাবু, অহনা হুট করে অনুর এমন আদরে গলা শুনে চোখ খুলে তাকায় অনুর দিকে। দেখে অনু গভীর এক দৃষ্টিতে অহনার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ অহনা তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে। অনু এবার অহনার চোখের দিকে তাকিয়ে বলে ওঠে। অহনাকে নিজের দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে অনু নিজেই আবার বলে ওঠে, তোকে আজকে একটা গল্প শোনাই, বুঝলি? তোর ভাইয়া আর আমি একই ইউনিভার্সিটিতে পড়তাম, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমরা দুজনে ভিন্ন ডিপার্টমেন্টের ছিলাম। কখনো তো আমাদের মাঝে দেখা হতো না। আমি তোর ভাইকে চিনতাম না পর্যন্ত, অথচ আমরা 2 বছর একসাথে একই ইউনিভার্সিটিতে ছিলাম, কিন্তু কেউ কাউকে চিনতাম না। এটা যদিও আমি জানতাম শুধুমাত্র যে আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু তোর ভাইয়ের দিক থেকে বিষয়টা একদম ভিন্ন। ইউনিভার্সিটির প্রথম দিন থেকে নাকি তোর ভাইয়া আমাকে ফলো করতো। আমি কি করতাম, কোথায় যেতাম, কার সাথে যেতাম, কি করতাম, সবকিছুই লক্ষ্য করতো। বিষয়টা খুব অবাক করার মতো, তাই না? ঠিক তাই হয়েছে। তোর ভাইয়া 2 বছর ধরে আমাকে শুধু ভার্চুয়াল লাইফে না, সোশ্যাল লাইফেও এবং ব্যক্তিগত জীবনেও স্টক করে গিয়েছে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কারণ আমার এটা খারাপ লাগছে না, কারণ ঠিক এই কারণটার জন্যই আমার সাথে অনেক বড় একটা অন্যায় হওয়া থেকে তোর ভাইয়া আমাকে উদ্ধার করতে পেরেছে। অন্যায় হওয়ার হাত থেকে রক্ষা করেছে মানে? বুঝলাম না, তুই আবার কি বিপদে পড়েছিলি আপু? শুধু বিপদ না রে, আমার জীবনটা ধ্বংস হয়ে যেতে লেগেছিল, কিন্তু তোর ভাইয়া ছিল বলে এখন পর্যন্ত আমি তোর সামনে জীবিত দাঁড়িয়ে আছি। আমার ডিপার্টমেন্টের একটা ছেলে, নাম ছিল বিদ্যুৎ। বিদ্যুৎ ছিল পুরো ইউনিভার্সিটির সকল মেয়েদের ক্রাশ। আমি যখন প্রথম প্রথম ইউনিভার্সিটিতে যাই, তখন বিদ্যুৎকে দেখে আমি নিজেও ক্রাশ খাই। তাকে আমার অনেক ভালো লাগে। আমি লুকিয়ে লুকিয়ে বিদ্যুৎকে দেখতাম, তাকে লক্ষ্য করতাম, কিন্তু সাহস করে কখনো তাকে বলে উঠতে পারতাম না যে আমি তাকে ভালোবাসি। কিভাবে বলবো বল, যেখানে ও সব মেয়েদেরও ক্রাশ। আমি নিজে অনুভূতিগুলোকে নিজের মধ্যে তাকে রেখেছিলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে হঠাৎ করে একদিন ও নিজে আমাকে প্রপোজ করে বসে। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। এরপর কোনো কিছু না ভেবে ওকে গ্রহণ করি। বিদ্যুতের সাথে আমার পরিচয় গড়ে ওঠে আস্তে আস্তে। সে পরিচয় করে ওঠে বন্ধুত্বের সম্পর্কে। আমি আর বিদ্যুৎ খুব ভালো বন্ধু হয়ে আমরা দুজনে একসঙ্গে ক্লাসে যেতাম, একসঙ্গে ক্লাস শেষ করি আড্ডা দিতাম, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যেতাম। আস্তে আস্তে যখন আমি বুঝতে পারি যে না, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা এবার অনেক দূর এগিয়ে গেছে, প্রেমের সম্পর্ক নিয়ে যাওয়া উচিত, তখন আমরা দুজনে একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। বিদ্যুৎ আমার সাথে ছোট ছোট বিষয় ভাগ করে নিত, আমার জন্য অনেক উদ্ভট কাজ করত। ফুল এনে দিত, আইসক্রিম এনে দিত, রাতে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, যেটা আমার খুব ভালো লাগতো। আমি ভাবতাম হয়তো সে আমাকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। তুই ভাবতিস তোকে ভালোবাসে? মানে বুঝলাম না, তার মানে সে তোকে ভালোবাসেনি কখনো?
একদিন ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমি অনেক জায়গায় খুঁজি, কিন্তু কোথাও বিদ্যুৎকে খুঁজে পাই না। পুরো ইউনিভার্সিটি খোঁজার পরে যখন আমি বিদ্যুৎকে খুঁজে পাচ্ছিলাম না, তখন আমি ক্লাসের দিকে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে একটা ফাঁকা ক্লাসরুম থেকে বিদ্যুতের গলার শব্দ ভেসে আসছিল। আমি তখন বিদ্যুৎকে খুঁজতে খুঁজতে সেই ক্লাসরুমের দিকে যাই। হঠাৎ করে ক্লাসরুমের দরজার কাছে এসে আমার পা দুটো যেন থমকে যায়। কেউ যেন আমাকে শক্ত করে সেখানে আটকে রাখে। আমার পৃথিবী যেন ঘুরে ওঠে, আমার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। হঠাৎ আমি পড়ে যাব এমন সময় হুট করে কেউ একজন পেছন থেকে আমাকে ধরে ফেলে। আমি ভেবেছিলাম হয়তো আমি পড়ে যাব, কিন্তু না, আমি চোখ খুলে দেখি কেউ একজন আমাকে ধরে দাঁড়িয়ে আছে। একজন অপরিচিত ছেলে আমাকে ধরে আছে দেখে আমি উঠে দাঁড়াই এবং তাকে সরি বলে আবারও সামনের দিকে তাকাই। আমি সামনের দিকে তাকিয়ে দেখি আমার সামনে আমার ভালোবাসার মানুষটি, যাকে আমি এতদিন ধরে চিনি, সেই মানুষটি খুব অচেনা, খুব অজানা। কারণ আমার সামনে অন্য একটা মেয়ের সঙ্গে সে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। আমার যেন পুরো পৃথিবী এলোমেলো হয়ে গিয়েছিল। হঠাৎ করে আমি যখন পিছনে ফিরে আসব, তখন দরজার সাথে ধাক্কা লেগে শব্দ হয়। বিদ্যুৎ পেছন ফিরে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। তখন সে আমাকে আমার পেছনে আটকানোর চেষ্টা করে। সে আমার সামনে এসে দাঁড়ায়। দেখো অনু, তুমি যেটা ভাবছো সেটা একদম ঠিক না। আমাদের মধ্যে নিশ্চয়ই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। দেখো, আমাকে এক্সপ্লেন করতে দাও বিষয়টা কি হয়েছে। ছেড়ে দাও আমাকে, ছাড়ো বলছি। একদম আমাকে তোমার নোংরা হাত দিয়ে ছবে না। আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি এতটা জঘন্য, এতটা জঘন্য। আমি এতদিন বুঝে উঠিনি, এজন্য আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, এমন কুৎসিত একজন মানুষকে ভালোবেসেছি। দেখো, তুমি যা ভাবছো সেটা ঠিক না। আমাকে তো একবার আমার পক্ষে কি কথাটা বলবে বলার তুমি? সুযোগ কি দিবে। বলার আছে? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার থেকে এখন দূরে দূরে থাকবে। আমি যেন কখনো তোমাকে আমার আশেপাশে দেখতে না পাই। আমার কথা শোনার পরে বিদ্যুৎ জোরে জোরে হাসতে থাকে। কি কুৎসিত ছিল সে হাসিটা। আমি সামনে তাকিয়ে দেখি সে আমাকে উপেক্ষা করে হাসাহাসি করছে। আমি যখন তার দিকে তাকালাম, তখন সে আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসে এবং আমাকে বলে, তোমার দিকে তাকাবো না মানে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার আশপাশে না থাকলে আমার চলবে কি করে? তুমি তাহলে আমার সোনার ডিম পাড়া হাঁস। তুমি কি করে ভাবলে তোমার মতো একটা মেয়ের জন্য আমি আমার স্বভাব পরিবর্তন করব? কখনো তোমার সাথে থাকতে থেকে একটা মেয়ে আমার জন্য পাগল। পুরো ইউনিভার্সিটি মেয়েদের ক্রাশ আমি। তোমাকে ভালোবাসার অভিনয় করেছি শুধুমাত্র তোমার বাবার টাকার জন্য। তুমি মাসে মাসে যে খরচটা দাও, তাতে আমার দিব্যি পুরো মাস চলে যায়। তখন ভেবে দেখলাম, শুধুমাত্র একটুখানি ভালোবাসার অভিনয় করার পরে যদি নিজের খরচ সুন্দরভাবে উঠে আসে, তাহলে ঠিক করলাম অভিনয় কি এমন ক্ষতি হবে। বিদ্যুৎ, তুমি এতটা খারাপ? তোমাকে আমি কতটা ভালোবাসতাম। তুমি আমার ভালোবাসার সার্কাস বানিয়ে রেখেছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তোমার ক্ষমা আমার চাই না, তবে আমার যখন যা লাগবে এতদিন যেমন তুমি দেখেছো ঠিক তেমনি এখনো তোমারই দেখা লাগবে। অসম্ভব। তোর মতো জানোয়ারের কোনো দায়ভার আমি নিতে পারবো না। তোকে আমি আর একটা কানা করেও দেবো না। সুইটার, তুমি না দিলে তোমার কি হবে? তুমি নিজেও জানো না আমি তোমার এমন দশা করব না, নিজের কাছে নিজের মুখ দেখাতে পারবে না, সমাজে মুখ দেখাতে পারবে। তুই যা পারিস তাই করে নে। অনুর কথা শুনে বিদ্যুৎ অনুর হাতে নিজের ফোনটা তুলে দেয়। যে ফোনের স্ক্রিনের দিকে উনি তাকালো, অমনি ওনার যেন পায়ে নিচ থেকে মাটি সরে গেল। সে অবাক হয়ে বিদ্যুতের মুখের দিকে তাকালো। তাকিয়ে দেখলো বিদ্যুৎ খুব বিশ্রীভাবে হাসছে। অনু অবাক হয়ে বেদুর দিকে তাকাতে বিদ্যুৎ ফোনটা কেড়ে নেয় এবং অনুকে বলে, তুমি যদি এখন আমার কথা না মানো তাহলে আমি এই ছবি ভাইরাল করে দেব। তখন বুঝতে পারছো তোমার তোমার পরিবারের মান সম্মানে কি হবে? সমাজ তোমাদের পরিবারকে তোমাকে কি নজরে দেখবে? নিজের ভালো যদি দিতে চাও তাহলে আমাকে আগামী 1 সপ্তাহের মধ্যে 10 লাখ টাকা দিল। বিদ্যুতের কথা শুনে অনুর মাথা ঘুরতে লাগলো। সে কিভাবে এতদিন এমন একটা জানোয়ারের সঙ্গে সম্পর্কে থেকেছে সে বুঝে উঠতে পারছে না। অনু অঝরে কাঁদছে। এমন সময় পেছন থেকে একজন বলে ওঠে, দুর্বলতা কখনো কারোর সামনে প্রকাশ করতে নেই, এতে সামনের ব্যক্তি আরো বেশি আঘাত করার সুযোগ পায়। হুট করে পেছন থেকে এমন কথা শুনে দুজনেই পেছনে তাকিয়ে দেখে। অনু অবাক হয়ে ভাবে, আরে এটা তো সেই ছেলেটা যে আমাকে একটু আগে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। অয়ন সামনের দিকে এগিয়ে আসে এবং বিদ্যুৎ কিছু বুঝে ওঠার আগে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নেয়। বিদ্যুৎ যখন কিছু বলতে যাবে এমন সময় হুট করে অয়ন তার হাত উঁচু করে তুলে আয়নাকে থামিয়ে দিয়ে বলল, আরে বোকা, তুই কি ভুলে যাচ্ছিস ও যদি তোকে বাঁচাতেও পারে তাহলে ওই কিন্তু আবার তোকে মারতেও পারে।
তুই যে ওকে ব্ল্যাকমেল করছিস এই কথাটা যদি কোনোভাবে ওর পরিবার জানতে পারে, তুই কি একবারও ভেবে দেখেছিস ওর বাবা জানতে পারলে কি হবে? ওর বাবা তো তোকে গায়েব করে দিবে। তোর মতো বিদ্যুতের ক্ষমতাও নেই ওর বাবার সাথে পাঙ্গা নেওয়ার, যে এমন বাবার মেয়ের সঙ্গে পাঙ্গা নিয়েছিল। অয়নের কথা শুনে বিদ্যুৎ দেবা সত্যি ভয় পায়, কারণ অয়ন একটা কথাও মিথ্যে বলেনি। অনুর বাবার যে ক্ষমতা, এতে অনুর বাবা যদি জানতে পারে তার মেয়েকে বিদ্যুৎ অসময় করছে, তাহলে অনুর বাবা বিদ্যুৎকে সত্যি সত্যি গায়েব করে দিতে এক সেকেন্ডও ভাববে না। তাই তো বিদ্যুৎ আগ বাড়িয়ে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনুর কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। ধন্যবাদ আপনাকে। ইটস মাই প্লেজার। আর একটা কথা সব সময় মনে রাখবেন, কখনো কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। দুর্বলদের মানুষ আরো দুর্বল করে দেয়, তাই কারো হাতে এতটা অধিকার কখনোই দিবেন না। সেদিন ওর কথা শুনে আমার এতটা ভালো লেগেছিল কি বলবো। ও যাওয়ার আগে বিদ্যুতের ফোন আমার হাতে দিয়ে যায় এবং আমি সবকিছু নষ্ট করে দেই। এরপর থেকে বিদ্যুৎ আর কখনো আমাকে বিরক্ত করার সাহস পায় না। তুই জানিস সেদিনের সেই ছেলেটা কে ছিল? অনুর কথা শুনে অহনা অবাক চোখে অনুর দিকে তাকায় এবং জানতে আগ্রহ প্রকাশ করে সেদিনে সেই ছেলেটা কে ছিল, যেভাবে সাহসিকতার সাথে অনুকে বিদ্যুতের মতো খারাপ একটা ছেলের হাত থেকে রক্ষা করেছে। বোনের দিকে তাকিয়ে দেখে তার বোন উৎসাহ চোখে তার দিকে তাকিয়ে আছে। অনু তার বোনের চোখের ভাষা পড়ে বুঝতে পারে তার বোন এখন কি চাইছে, তাই অনু আর দেরি না করে বলতে শুরু করে। সেদিনের সেই ছেলেটা আর কেউ নয়, তোর দুলাভাই ছিল। অনুর বলা কথাগুলো শুনে অহনা লাফিয়ে ওঠে এবং বলে, তার মানে এইভাবে এখান থেকে তোদের প্রেমের সম্পর্ক শুরু হয়, তাই না? তবে যাই বল তাই বল, তুই কিন্তু ভীষণ লাকি, বুঝলি? কারণ ভাইয়া তোকে কতটা ভালোবাসে, তোকে বিশ্বাস করে। তুই কি জানিস আরিয়ান অয়নের থেকেও বেশি পর্ব ভালো, ও তোকে অনেক ভালোবাসে। জানিস ও আমাকে অনেক আগেই বলেছিল ও তোকে ভালোবাসে, কিন্তু আমি কখনো কারো মাঝে আসতে চাই না। আমি জানতাম তুই নিশানকে ভালোবাসিস, তাই নিশানও যে বিদ্যুতের মতো বের হবে আমি বুঝতে পারিনি। এজন্য আমি আরিয়ানকে বলেছিলাম তোর মনে জায়গা করে নিতে, ও যেন তোর মনে জায়গা করে নিতে পারে। তাহলে আমি নিচে দাঁড়িয়ে থেকে ওর সঙ্গে তোর বিয়ে দেব। কিন্তু বেচারা চেষ্টা করলো, তুই লক্ষ্য করলি না, এটা তোর ব্যর্থতা। কথাটা বলে অনু অহনার কপালে হালকা করে একটা চুমু দিয়ে উঠে গেল আর অহনা যাওয়ার দিকে চেয়ে রইল। অহনা আজকে আবার ওই একই ক্লাবে গেছে, গিয়ে আজকেও দেখে নিশান অন্য আরেকটা মেয়ের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। নিশান হয়তো এখনো লক্ষ্য করেনি তাকে। নিশানের এই ব্যবহার দেখে অহনার আরো খারাপ লাগে, কিন্তু হঠাৎ করে অনু হ্যাক বলা কথাটা অহনার মাথায় যেন বারবার বাড়ি খাচ্ছিল। অয়ন যদি না থাকতো তাহলে অনুর অনেক বড় ক্ষতি হয়ে যেত, এবং সেটা করতো অনুর ভালোবাসারই মানুষ। হঠাৎ করে অহনার মাথায় ওই কথাটা আসতেই সে কিছু একটা ভাবতে শুরু করলো। সে ভাবতে ভাবতে হঠাৎ করে কি মনে হলো, আশেপাশে খোঁজাখুঁজি শুরু করলো। অনা খুঁজতে খুঁজতে রিসেপশনে যায় এবং সেখানে কথা বলে জানতে পারে যে এই পুরো ফিল্মটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তাই সেবা সিসি ক্যামেরার মনিটর রুমে খুঁজতে শুরু করে। অনেক কষ্টে চেষ্টা করার পরে সিসি ক্যামেরার মনিটর রুমটা খুঁজে পায় এবং সেখানে গিয়ে প্রথমে তাকে সিসি ক্যামেরা ফুটেজ দেখাতে না চাইলেও পরবর্তীতে অহনা যখন তাদের হাতে কিছু টাকা তুলে দেয়, অমনি তারা অহনাকে সিসি ক্যামেরা ফুটেজ দেখানোর জন্য বাধ্য হয়ে যায়। এরপর অহনা ওই দিনের ডেট অনুযায়ী এবং সময় অনুযায়ী ফুটেজ চেক করতে থাকে। অনেকক্ষণ ধরে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে যখন সন্দেহজনক কিছুই পেল না, তখন হতাশ হয়ে যে অহনা উঠতে যাবে, ঠিক সেই সময় হুট করে অহনার চোখ আটকে যায় মনিটরের স্ক্রিনে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অহনা যখন ওই নিশানের গ্লাসগুলো খালি করে দেয়, অজ্ঞান হয়ে পড়ে। এমন সময় কেউ একজন এসে অহনাকে ধরে তুলে সাইডে একটা রুমে নিয়ে যায়। তাকে তুলে যখন সাইডে একটা রুমে নিয়ে যাচ্ছিল, তখন রুমের সামনে থাকা সিসি ক্যামেরার ফুটেজে লোকটার মুখটা স্পষ্ট হয়ে ওঠে। এই আর কেউ নয়, নিশান। নিশানকে অহনাকে ধরে নিয়ে যেতে দেখে অহনা পুরোই শকড। এদিকে আরিয়ান পুরো বার্তা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। এবার উপরে নিচে খুঁজতে খুঁজতে আরিয়ান অহনার ঘরের দরজা খুলে ফেলে। উকি দিয়ে দেখে কেউ একজন অহনার সাথে বেয়াদবি করার চেষ্টা করছে। তখন আরিয়ান নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা ঘরের দরজার উপর লাথি দেয় আর দরজা খুলে দেয় এবং মেয়ে ও ছেলেটাকে বের করে এনে প্রচুর মারে। মারতে মারতে পুরো আধমরা করে ফেলে, কিন্তু তারপরেও যেন আরিয়ান ক্লান্ত হচ্ছিল না। এমন সময় ক্লাবের বেশ কয়েকজন ধরে আরিয়ানকে মিশনের থেকে আলাদা করে দেয়। আরিয়ান তাড়াতাড়ি অহনার কাছে যায়, কারণ অহনা তখনও অসুস্থ। এরপর আরিয়ান বারবার অহনাকে উঠে বসানোর চেষ্টা করে,
কিন্তু অহনা সেন্সে ফিরে আনার চেষ্টা করছিল, কিন্তু না, অহনার তো মনে তখন অন্য কিছু চলছিল। এরপর সেদিনে সে অ্যাক্সিডেন্টটা করে বসে তারা। পুরো বিষয়টা দেখে যেন অহনার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে না জেনে না বুঝে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো এবং আরিয়ানকে জানো তাই বলে অপমান করেছে। এটা সে মোটেও ঠিক করেনি। এদিকে আরিয়ান অহনার করা অপমানটা কোনোভাবে মেনে নিতে পারছে না। সেদিনের পর থেকে যেন ইচ্ছে করে অহনার সাথে কোনো যোগাযোগ করেনি সে। অহনার সামনেও আসেনি, অহনার সাথে কোনো কথা বলার চেষ্টাও করেনি। কিন্তু এই আরিয়ান এক সময় অহনাকে একবার না দেখলে বারবার বাড়িতে ছুটে আসতো, বারবার অহনার ভার্সিটিতে সামনে গিয়ে লুকিয়ে থাকতো, শুধুমাত্র একটা বার অহনাকে দেখার জন্য। সরি আরিয়ান, আমাকে ক্ষমা করে দিও। আমি না বুঝে তোমার সাথে অন্যায় করে ফেলেছি। যেখানে দোষ আমার নিজেরও ছিল, সেই জায়গায় কেন আমি শুধু তোমাকে একমাত্র দায়ী করতে পারি? আমি তো চাইলে সেদিন নিজেকে সংযত করতে পারতাম, কিন্তু না। আমার জিদ, আমার রাগ আমাকে এতটাই নিয়ন্ত্রণ করে ফেলেছিল যে আমি আশেপাশে কি হচ্ছিল কোনো কিছু তোয়াক্কা না করে সেদিন তোমাকে অনেক অন্যায় করে ফেলেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও। অহনা মনে মনে কথাগুলো ভেবেই সোজা ক্লাবের বাইরে চলে আসে এবং গাড়ি নিয়ে চলে যায় সোজা আরিয়ানদের বাড়ির উদ্দেশ্যে। অহনা আরিয়ানদের বাড়ির গেটে সে গাড়ি থামায় আর দরজা ধাক্কা দিলে আরিয়ানের মা এসে দরজা খুলে দেয়। হঠাৎ এত রাতে এইভাবে অহনাকে বাড়িতে দেখে আরিয়ানের মা ভীষণ অবাক হয়। তখন তিনি চিন্তিত স্বরেই বলেন, কি হয়েছে আহানা মা? তুই এক তো রাতে একা কোথা থেকে আসছিস? কিছু কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো তোমার? না আম্মু, আমার কোনো অসুবিধা হয়নি, আমি ঠিক আছি। তার আগে বলো তো আরিয়ান কোথায়? কখন থেকে ওকে কল করছি, ও কল রিসিভ করছে না। ওকে বাড়িতে আসেনি এখনো? আরিয়ান তো বাড়িতে এসেছে, সে অনেকক্ষণ হলো। এসে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। কয়েকবার তাকে খাবার জন্য ডেকেছি, কিন্তু সে তো খাওয়ার জন্য নিচে আসলো না। কি হয়েছে কে জানে? ছেলেটা বেশ কয়েকদিন ধরেই চুপচাপ থাকে, কোনো কথা বলে না। কোনো কথা জিজ্ঞাসা করলে শুধু হো আর হ্যাঁ ছাড়া কোনো উত্তরও দেয় না। এরপর তুমিও তো আর বাড়িতে নেই যে তোমাকে বলবো ওকে জিজ্ঞাসা করার কথা। আচ্ছা মা, তোমাদের মধ্যে কি কোনো কিছু হয়েছে? কোনো ভুল বোঝাবুঝি বা কোনো ঝামেলা? না আম্মু, আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে, কোনো ঝামেলা হয়নি। আর আপু, সে ফিরে এসেছে নাকি এখনো ও বাড়িতেই আছে? না, অনু তো বললো কিছুদিন পরে আসবে। ও আচ্ছা, ঠিক আছে আম্মু, আমি ঘরে যাচ্ছি। কোনো দরকার হলে ডেকো, আসছি। কথাটা বলেই আরিয়ানের মায়ের কোনো কথা না শুনে সে ধীরে ধীরে ঘরের ভেতর চলে যায়। অহনাকে এভাবে অস্থির হয়ে ঘরের দিকে ছুটতে দেখে আরিয়ানের মা হেসে ফেলে এবং মনে মনে বলে, পাগল, সব নিজেদের মধ্যে নিজেরা কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, অথচ এত ঝামেলা করতে চায়। আশ্চর্য, এদের নিয়ে যে কি আমি করি। অহনা আর সময় নষ্ট না করে সোজা আরিয়ানের ঘরের দিকে যায়। অহনা আরিয়ানের ঘরে গিয়ে দেখে পুরো ঘর অন্ধকার, চারপাশে কেউ নেই। সারা ঘর থেকে যখন অহনা আরিয়ানকে খুঁজে পায় না, তখন সে আরিয়ানের ঘরের ব্যালকনির দিকে যায়। অহনা আরিয়ানের ঘরের ব্যালকনিতে গিয়ে দেখে আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। অহনা খুব আস্তে নীরবে ব্যালকনিতে প্রবেশ করে। এমন সময় হুট করে আরিয়ান বলে ওঠে, হঠাৎ করে এই অসভ্য জানোয়ারের ঘরে কি মনে করে? কথা শোনাচ্ছ? আরে, আপনাদের মতো বড় মাপের মানুষদেরকে আমাদের মতো ছোট মানুষরা কি কখনো কথা শোনাতে পারে? আমরা তো পারি শুধু সুযোগের ব্যবহার করতে, নিতে। আমরা তো খারাপ, অনেক খারাপ, জঘন্য খারাপ। তো এই জঘন্য খারাপের বাড়িতে এলেন, ভয় করলো না? এখন যদি আবার আপনার কোনো ক্ষতি করে বসে তখন? আরিয়ান দেখো, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমার উচিত ছিল তোমার কথাগুলো শোনা। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে এভাবে কথা শোনাতে পারো না। ভুল তো তোমারও ছিল, তুমি তো চাইলেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতে। আমি না হয় নেশার ঘরে ছিলাম, তুমি তো ছিলে না। এখনো আমার দোষ খুঁজছো? আমি তো বলছি না যে আমি নির্দোষ। আসলে খারাপ মানুষ, ওরা সবসময় দোষ করতে থাকে। দোষ না বললে খারাপ মানুষ আর কিসের খারাপ মানুষ বলুন? আমি কোনো দোষ খুঁজতেছি না, ভুল আমাদের দুজনেরই হয়েছে, তাই এর সমাধানও আমাদেরই করা উচিত। এই সমাধান করতে চান আপনি? আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। তুমি দেখো, আমাদের মধ্যে কোনো মিল নেই, না আছে চিন্তা ভাবনার মিল, না আছে অন্য কোনো মিল। এইভাবে এই সম্পর্কটাকে বয়ে নিয়ে বেড়াবো, যেটাকে জোর করে তোমার আর আমার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। আই থিঙ্ক আমাদের ডিভোর্স নেওয়া উচিত। হঠাৎ করে অহনার মুখ থেকে বিচ্ছেদের কথা শুনে আরিয়ানের ভেতরটা যেন কেঁপে উঠল।
আরিয়ানের পুরো মাথার মধ্যে যেন চক্কর দিয়ে উঠলো। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসলো। হঠাৎ করে আরিয়ানের পা দেখে যেন কেঁপে উঠলো। আরিয়ানের এমন অস্বাভাবিক অবস্থা দেখে অহনা যখন আরিয়ানের দিকে এগিয়ে গেল, তখনই আরিয়ান হাত উঁচু করে অহনাকে থামিয়ে দেয়, তার কাছে আসতে বারণ করে। আরিয়ান তখন অহনার দিকে কেমন অদ্ভুত করুণ নজরে তাকায়। আরিয়ানের সেই দৃষ্টি দেখে অহনার ভেতরটা কেঁপে ওঠে এবং অহনা আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, আমাকে ক্ষমা করো আরিয়ান। আমি চেষ্টা করলেও হয়তো দ্বিতীয়বার আর ভালোবাসতে পারবো না। দ্বিতীয়বার কাউকে কাছের করতে পারবো না, কারণ মায়ের কাছে হাঁটতে পারবো না। আমি নিজেকে আর কারোর সুতোয় বাঁধতে চাই না। আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও। আমি আপনাকে ক্ষমা করার কে বলুন? আর আমি জানি আপনার কোনো দোষ নেই। আপনার ক্ষমা চাইতে হবে না। খারাপ মানুষদের কেউ কখনো ভালোবাসতে পারে না, আর কেউ নিজের সঙ্গে জড়িয়ে রাখতে চায় না। ঠিক আছে, আপনি যখন ডিভোর্স চাইছেন তখন তাই হবে। ব্যাপারটা পাঠিয়ে দেবেন, আমি সাইন করে দিব। কিন্তু হ্যাঁ, তার আগে আপনাকে আমাকে একটা কথা দিতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের ডিভোর্স হচ্ছে ততদিন আপনাকে আমার বাড়িতে লক্ষ্মী মেয়ের মতো আমার বউ হয়ে থাকতে হবে। কেউ যেন কোনোভাবে জানতে না পারে যে আপনার আর আমার মধ্যে কোনো সমস্যা আছে। যতদিন না আমরা আলাদা হয়ে তাদেরকে কষ্ট দিচ্ছি, ততদিন আমরা আমাদের পরিবারকে আর কোনো কষ্ট দিতে চাই না। আমি আপনার কাছে এক্সপেক্ট করব আপনি আমার কথাটা রাখবেন, শেষ কথা হলেও রাখবেন। অহনা আরিয়ানের কথাগুলো শুনে থমকে যায়। আরিয়ান যে এমন সময় এমন কথা বলবে কখনো সেটা ভাবেনি অহনা। আরিয়ান অহনাকে আর কোনো কথা বলতে না দিয়ে সে ব্যালকনি থেকে বেরিয়ে যায়। আরিয়ান চলে যেতেই অহনা ব্যালকনির গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে তার অতীতের কিছু কালো অধ্যায়। অহনা যখন অনার্স ফার্স্ট ইয়ারে, তখন তার পরিচয় হয় তাদেরই ক্যাম্পাসের সিনিয়র নিশান নামের একটা ছেলের সঙ্গে। তাদের পরিচয়টা ছিল খুব সাধারণ, কিন্তু এই সাধারণ পরিচয় ধীরে ধীরে অহনা এবং নিশানের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে তোলে। তারা দুজন একসঙ্গে ভার্সিটি যেত, একসাথে ফিরে আসতো, ক্যাফেতে বসে কফি খেতে খেতে আড্ডা দিত। নিশান অহনার অ্যাসাইনমেন্টও করে দিত। কোথাও কোনো টপিকস আটকে গেলে সেটা খুব সুন্দর করে বুঝিয়েও দিত। তারা দুজন একসঙ্গে বসে লাইব্রেরিতে বইও পড়তো। ধীরে ধীরে তাদের বন্ধুত্বের বন্ডিংটা এতই ঘন হয়ে যায় যে একটা সময় তারা দুজনেই অনুভব করে যে তাদের সম্পর্কটা বন্ধুত্ব পেরিয়ে অনেকটা দূরে এগিয়ে গেছে। হুট করে নিশান একদিন অহনাকে প্রপোজ করে বসে। অহনা প্রথমে কি রিয়াকশন দিবে বুঝে উঠতে পারছিল না, তাই সে নিশানের থেকে সময় নেয়। কিন্তু নিশান মন খারাপ করে অভিমান করে কয়েকদিন অহনার সঙ্গে দেখাও করে না, কথাও বলে না। যেটা অহনা বুঝতে পারে সেই সাথে খুব মিস করছে, খুব গভীরভাবে মিস করছে। তখন সে ফিল করে যে নিশান ছাড়া তার চলবে না। সে নিশানকে ভালোবেসে ফেলেছে, তার ভালো থাকার জন্য নিশানকে তার প্রয়োজন। এরপর অহনা নিশানকে খুঁজতে থাকে। দুদিন নিশানের জন্য ক্যাম্পাসে অপেক্ষাও করে। তৃতীয় দিনের দিন হুট করে নিশান ক্যাম্পাসে আসতে অহনা দৌড়ে গিয়ে নিশানকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি আমাকে ছেড়ে কেন গিয়েছিলে নিশান? আমি তো তোমার থেকে সময় চেয়েছিলাম। হুট করে তুমি আমাকে প্রপোজ করে দিলে। আমি কি করব বুঝে উঠতে পারিনি, তাই তোমার থেকে সময় চেয়েছিলাম। কিন্তু তুমি একেবারে গায়েব হয়ে যাবে আমি কোনোভাবেই বুঝতে পারিনি। আমি যদি জানতাম তোমার অভিমানটা এত বেড়ে যাবে তাহলে আমি কখনোই তোমাকে ফিরিয়ে দিতাম না। আমাকে ক্ষমা করে দিও নিশান। আর আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমার তোমাকে চাই, খুব করে চাই। আরে অহনা, তুমি এভাবে কান্না করছো কিসের জন্য? আমি তো আছি, আমি কোথাও যাইনি। দেখো, আমি তোমার কাছেই আছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আসলে আমি এতদিন ক্যাম্পাসে আসতে পারিনি, তার কারণ হলো আমার আম্মু অসুস্থ হয়ে পড়েছিল। এজন্য তাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এজন্য আমি আসতে পারিনি। প্লিজ তুমি কান্না করো না, আরে কান্না থামাও। এভাবে অহনা আর নিশানের সম্পর্কে খুব সাধারণভাবে সামনের দিকে এগোতে থাকে। তারা একসঙ্গে অনেকটা সময় কাটায়, অনেক জায়গায় ঘুরতে যায়, হাতে হাত ধরে হাঁটে। তারা দুজনেই একসাথে বৃষ্টি বিলাস করে, এক কাপ চা শেয়ার করে খায়। অহনা যেদিন দিন দিন নিশানের প্রতি আসক্ত হয়ে পড়ে। সে যেন নিশানকে ছাড়া কিছুই বুঝতো না। নিশান যা বলতো অহনা তাই করতো। একদিন নিশান আর অহনা মিলে নিশানের বন্ধুর একটা বার্থডে পার্টিতে যায়। নিশানের বন্ধুর বার্থডে পার্টি গিয়ে তারা অনেক রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে এবং নাচ গানও করে, যেটা অহনার একদম ভালো লাগেনি। সে ভেবেছিল নিশান একদম অন্যরকম, কিন্তু এখানে আসার পর সে নিশানকে দেখছে অন্যরকম। অহনা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় হুট করে নিশান একটা গ্লাস নিয়ে অহনার হাতে দেয় অহনাকে খাওয়ার জন্য, কিন্তু অহনা সেটা খেতে অস্বীকার করে। অহনা যখন সেটা খেতে অস্বীকার করে
তখন নিশান অহনার প্রতি অভিমান করার ভান করে, যা দেখে অহনার খারাপ লাগে এবং সে গ্লাসটা হাতেও তুলে নেয়। কিন্তু গ্লাসটা সে হাতে নিলেও সে খেতে পারে না। নিশান যখন তার বন্ধুর ডাকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে কথা বলে, তখনই অহনা গ্লাসের পানি একটা পাশের টবে ফেলে দেয়। আর নিশান তার সামনে আসলে এমন ভান করে যেন সে সবটাই খেয়ে ফেলেছে। নিশান যখন দেখে অহনা গ্লাসের সবটুকু খেয়ে ফেলেছে, তখন তাকে হালকা করে জড়িয়ে ধরে একটা হাসি দেয়। নিশান একটা সময় এসে অহনার হাত ধরে পাশের একটা ঘরে নিয়ে যায় এবং অহনার কাছে আসার চেষ্টা করে। অহনা প্রথমে বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও যখন নিশানের স্পর্শগুলো গভীর হতে থাকে, তখন সে বুঝে নিশান কোনো সাধারণ ইন্টেনশনে তাকে এই ঘরে নিয়ে আসেনি। তখনই অহনা নিশানের থেকে দূরে যেতে চায়। অহনা যখন নিশানের থেকে দূরত্ব বজায় রাখতে চায়, তখন নিশান তাকে জোর করে তার কাছে আসতে বাধ্য করে। এমন সময় অহনা নিশানকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে সরিয়ে নিশানের গালে জোরে একটা থাপ্পড় মারে। নিশান অহনার হাতে থাপ্পড় খেয়ে অহনার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়, যেন এক্ষুনি সে অহনাকে মেরে ফেলবে। তার মানে তুমি গ্লাসের ওয়াইন খাওনি, তাই না? তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে একটু বিশ্বাস করো না? তোমাকে আমি ভালোবেসে ওটা খেতে দিলাম, অথচ তুমি খেলে না। তোমার ভালোবাসা, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে এইভাবে অসম্মান করতে পারো না। তার মানে তুমি ওয়াইনের সঙ্গে কিছু মিশিয়েছিলে, তাই না? সুইটহার্ট, সবকিছু তো তাড়াতাড়ি বুঝে ফেলে তো হবে না, তাই না? তোমার পেছনে আমি যতটা সময় নষ্ট করেছি, এতটা সময় আমি এর আগে কোনো মেয়ের পেছনে নষ্ট করিনি। তাদেরকে কিছুটা সময় ঘোরাফেরা করালেই তারা আমার বিছানায় চলে আসতো। আর তোমাকে এই পর্যন্ত আনতে আমার ঠিক কতটা সময় নষ্ট হয়েছে তোমার কোনো আইডিয়া আছে? আর তুমি ভাবলে কিভাবে তোমাকে আমি এইভাবেই যেতে দেব? অসম্ভব, কখনোই না। নিশানের কথা শুনে অহনার যেন পুরো মাথা ঘুরে ওঠে। নিশান কি বলছে এগুলো? তার মানে নিশান তাকে কখনোই ভালোবাসেনি, এতদিন তার সাথে ভালোবাসার অভিনয় করেছে এবং তাকে ফাঁসিয়ে তার ক্ষতি করার জন্য নিশান এখানে তাকে নিয়ে এসেছে। এখন অহনা কি করবে, কিভাবে এখান থেকে বেরোবে? কারণ এখানে যারা আছে সকলেই নিশানের বন্ধু বান্ধব। এখান থেকে সহজে বের হতে সে এটা সে খুব ভালোভাবে বুঝতে পারে। অহনা তো এখন কি বলবে বা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার যেন মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। এখন সে কারো কাছে সাহায্য চাইবে কি? কে তাকে সাহায্য করবে? যখন ভয়ে অহনা জড়সড় হয়ে যায়, ঠিক সেই সময়ে যেন একটা ভেবে সে তার ফোন বের করে একটা নাম্বারে SMS করে, হেল্প মি লিখে। এখন সে নিজেও জানে না সে কোন নম্বর লিখেছে। এমন সময় হুট করে নিশান থাবা মেরে অহনার হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং ফ্লোরে আছাড় মারে। অহনার ফোন ভেঙে চুরমার হয়ে যায়। অহনা এবার আরো ভয় পেয়ে যায়। এখন যদি নিশান বা তার বন্ধু বান্ধব অহনার সাথে খুব খারাপ কিছু করে, তারপরে অহনা তাদের আটকাতে পারবে না। কারণ অহনা এখানে একা, একদম একা। তাকে সাহায্য করার মতো কেউ নেই এখানে। এখন অহনার ভয়াবহ চেহারা দেখে নিশানার খুব বিশ্রীভাবে একটা হাসি দিয়ে চলে আসে এবং জোর করে অহনাকে নিজের কাছে আনতে বাধ্য করে। ভীষণ জোরে যখন সে অহনাকে জবরদস্তি করছিল, এমন সময় অহনা চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দেওয়া দেখে নিশান আরো বিশ্রীভাবে হাসে এবং বলে, চিৎকার করো সোনা, আরো জোরে চিৎকার করো। কারণ তোমার চিৎকার এই ঘরের বাইরে যাবে না। এই ঘরের বাইরে যে মিউজিকটা চলছে, এতে তোমার চিৎকার কেউ শুনবে না, বরং তোমার চিৎকারে আমার অনুভূতিগুলো আরো জোরালো হবে। নিশানের এই নোংরা কথাগুলো শুনে অহনার ভয় আরো বেড়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগে। এমন সময় হুট করে দরজাটা ভেঙে যায়। দরজা ভাঙার শব্দে অহনা ও নিশান দুজনেই চমকে দরজার দিকে তাকায়। অহনা দরজার দিকে তাকিয়ে মানুষটাকে দেখে পুরাই অবাক এবং মনে মনে খুশিও হয়। বাইরের অন্ধকার ঠেলে ভেতরে প্রবেশ করে আরিয়ান। অহনা আরিয়ানকে দেখে অবাক হলেও তার মুখে প্রকাশ করে না, কারণ তার অবাক হওয়ার সময় নয় এখন। তার এখান থেকে বেঁচে বেরিয়ে যাওয়া বেশি প্রয়োজন। আরিয়ান ঘরের ভেতরে এসে দাঁড়াতেই অহনা দৌড়ে আরিয়ানের পেছনে গিয়ে লুকায়। এমন সময় নিশান বলে ওঠে, কি হলো জান, তুমি এইভাবে পালিয়ে যাচ্ছ কেন? তুমি না আমাকে ভালোবাসো? তার পরীক্ষা দিতে হবে না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ এভাবে পালিও না, আরো কাছে এসো আমার। নিশানের এমন কথা শুনে অহনা পেছন থেকে আরিয়ানের শার্ট খামচে ধরে। আরিয়ান বুঝতে পারে অহনা ভয় পাচ্ছে। তখন সে একবার অহনার দিকে তাকায় এবং একবার নিশানের দিকে তাকায়। আরিয়ানের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছিল। মনে হয় এক্ষুনি সে নিশানকে ধ্বংস করে ফেলবে। তাই সে আর সময় নষ্ট না করে সোজা নিশানের কাছে গিয়ে তাকে ইচ্ছে মতো মারতে শুরু করে। অহনা নিশানকে মারতে দেখে আরো বেশি ভয় পায় এবং সে আরিয়ানকে আটকানোর চেষ্টা করে। আরিয়ান যেন এখন নিজের মধ্যে নেই। সে চোখ মুখ বন্ধ করে নিশানকে মেরেই যাচ্ছে। অহনা তখন বলে, আরিয়ান প্লিজ, ওকে ছেড়ে দাও, ও মরে যাবে। প্লিজ চলো আমরা এখান থেকে চলে যাই, প্লিজ আরিয়ান প্লিজ। অহনার এমন কাতর গলা শুনে আরিয়ান একবার অহনার দিকে তাকায়।
আর একবার রাগ ভরা চোখে নিশানের দিকে। তারপর সে অহনাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অহনা আর আরিয়ান রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছিল। এমন সময় অহনা হুট করে বলে, তুমি কিভাবে বুঝলে আমি বিপদে আছি, এখন আমার সাহায্যের প্রয়োজন? তোমার ফোন থেকে আমার ফোনে একটা এসএমএস আসে, সেখানে লেখা ছিল হেল্প মি। সেটা দেখে আমার ভীষণ অদ্ভুত লাগে। আমি এসএমএসটা কোথা থেকে করা হয়েছে তার লোকেশন ট্র্যাক করি। লোকেশন ট্র্যাক করে জানতে পারি এটা তো আমাদের কোনো রিলেটিভের বাড়ি না। তাহলে তুমি কোথায়? তার মানে নিশ্চয়ই তুমি কোনো না কোনো বিপদে আছো। তাই আমি আর সময় নষ্ট না করে সেই লোকেশনে চলে আসি। এসে আমি যা দেখি তাতে তো আমারই ভয়, পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি যদি আসতে আর কয়েক মিনিট দেরি করতাম তাহলে তোমার ঠিক কত বড় ক্ষতি হয়ে যেত। তোমার কোনো আইডিয়া আছে? তুমি এখানে কি করছো? এখানে কেন এসেছো? এরপর অহনা একে একে সব কথা আরিয়ানকে খুলে বলে। আরিয়ান যখন জানতে পারে অহনা অন্য কাউকে ভালোবাসে, তখন সে আর নিজেকে ঠিক রাখতে পারে না। ভেতর থেকে যেন ভেঙে যায় সে। সে অহনার আড়ালে চোখের পানি মুছে দেয় এবং অহনাকে কোনো মতে তার বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। সেদিনের পর থেকে নিশান অনেকবার অহনার সাথে কথা বলার চেষ্টা করেছে। অহনা নিশানের কোনো কথাই শুনেনি। নিশান অনেকবার অহনার কাছে ক্ষমাও চেয়েছে, কিন্তু অহনা তার কোনো কথা না শুনে বারবার তাকে উপেক্ষা করেছে। কিন্তু অহনা মনে মনে ভীষণ কষ্ট পায়। সে যাকে এতটাই ভালোবাসলো, যাকে এতটাই বিশ্বাস করলো, সেই মানুষটা কিভাবে তার বিশ্বাস নিয়ে খেলতে পারলো, কিভাবে তাকে এতটা কষ্ট দিতে পারলো। সে তো নিশানকে মন থেকে ভালোবাসতো। এখন সে নিশানকে ছাড়া কিভাবে থাকবে? কিভাবে পারলো সেই মানুষটা তার বিশ্বাস নিয়ে খেলতে? কিভাবে তাকে এতটা কষ্ট দিতে পারলো? সে তো নিশানকে মন থেকে ভালোবাসতো। এখন সে নিশানকে ছাড়া কিভাবে থাকবে? নিশানকে ছাড়া থাকা তার পক্ষে অসম্ভব। অহনা অনেক চেষ্টা করেছে নিশানকে ভুলে থাকার, কিন্তু সে কোনোভাবেই পারছিল না। অহনার বাড়ির লোক যখন লক্ষ্য করে অহনা কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত, অহনা খাওয়া দাওয়া করে না ঠিক মতো, কারোর সঙ্গে ঠিক মতো কথা বলে না, আর নিজেকে ঘরবন্দি রাখে, তারা তখন খুব চিন্তিত হয়। অহনার মা বাবা অহনার বন্ধু বান্ধবের সাথে কথা বলে জানতে চায় কি হয়েছে। অহনার বেস্ট ফ্রেন্ড নিতু তখন অহনার অতীত সম্পর্কে সবকিছুই বলে দেয়। সবকিছু জানার পর অহনার মা বাবা অনেক রেগে যায়। অহনার বাবা কি করবে তার মাথায় কাজ করছিল না। তিনি বাড়িতে এসে খুব ডিস্টার্ব থাকতেন। অহনার মা যখন যান তাকে বোঝাতেন, তখনই অহনার বাবা বলে, আমার আগে বোঝা উচিত ছিল যে মেয়ে বড় হয়েছে, মেয়েকে এখন বিয়ে দিতে হবে। কিন্তু আমি অনেক ভুল করে ফেলেছি, মেয়েকে অনেক স্বাধীনতা দিয়ে ফেলেছি। কিন্তু আর না, আমি আর এই ভুল করব না। তাহলে কি করবে তুমি? আমাদের কি বা করার আছে? আমরা তো শুধু মেয়েকে সাবধান করতে পারি, তার উপরে চাপিয়ে দিতে পারি না। হ্যাঁ, এটা যেমন ঠিক আমরা কিছুই মেয়ের ওপর চাপিয়ে দিতে পারি না, কারণ মেয়ে বড় হয়েছে। ঠিক তেমনি সন্তান যত বড়ই হোক না কেন, সন্তান যখন কোনো ভুল করে তখন বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব তাকে সঠিক পথে আনা এবং তার ভবিষ্যৎটা আরও উজ্জ্বল করা। কি ভাবছো তুমি? কি করতে চাও? অহনার বাবা অহনার মাকে বলে, তুমি অনু আর তার পুরো পরিবারকে এক্ষুনি এখানে আসতে বলো। এখন অহনার মা অহনার বাবার কথা শুনে অবাক হয়, কিন্তু তারপরেও তিনি অনুকে ফোন দিয়ে তার পুরো পরিবারকে নিয়ে এখানে আসতে বলেন। অনু তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে মা বাবার কথা মতো বাড়িতে আসে। অনুরা যখন বাড়িতে আসে তখন অহনার বাবা কোনো কথা না বলে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ায় এবং তার সামনে হাত জোড় করে বলে, দেখো বাবা, এখন আমি তোমাকে যেটা বলতে যাব সেটা শুনে হয়তোবা তোমার মনে হতে পারে আমি ভীষণ স্বার্থপর, কিন্তু আমি আজকে স্বার্থপর হতে চাই। প্লিজ তুমি আমার কথাটা রেখো। আঙ্কেল, আপনি এভাবে বলছেন কেন? কি করতে হবে বলুন। বাবা, আমি চাই তুমি আমার মেয়ে অহনাকে বিয়ে করো আজকে, এক্ষুনি, এই মুহূর্তে। অহনার বাবার এমন কথা শুনে সবাই থমকে যায়। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সবাই কি অনুভূতি প্রকাশ করবে বুঝে উঠতে পারছিল না। কিন্তু অহনার বাবা যে হুট করে এমন কিছু বলবে, এটা আরিয়ানার মা বাবা কোনোভাবে কল্পনা করতে পারেনি। কিন্তু যখন অহনার বাবা হাত জোড় করে সবার সামনে অনুনয় করে বলল, তখন আর বাবার কথাটা কোনোভাবেই কেউ অগ্রাহ্য করতে পারলো না। সবাই রাজি হয়ে যায়। আরিয়ান নিজেও মানা করতে পারেনি। এখন আর বাবার কথাটা, অহনার বাবার কথাটা, অহনার বাবা এই কথাটা যখন অহনাকে গিয়ে বলে, তখন অহনাও অস্বীকার করে। কিন্তু তার বাবা জোর করে অহনার সাথে আরিয়ানের বিয়েটা সেদিন দিয়ে দেয়। সেদিন বিয়ের পরে আরিয়ান যখন অহনার ঘরে যায়, তখন অহনা আরিয়ানকে বলে, দেখো আরিয়ান, তোমার কাছে অজানা কিছুই না। আমি আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না, আর কাউকে কোনোদিন বিশ্বাস করতে পারবো না, বিশ্বাস করো। তাই তুমি আর কখনো আমার কাছে নিজের স্বামী হওয়ার অধিকার নিয়ে এসো না, কারণ আমি কখনো তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। কারণ আমি তো তোমাকে
নিজের মনে কখনো জায়গা দিতে পারবো না। আরিয়ান অহনার কথাগুলো শুনে কি বলবে বুঝে উঠতে পারছিল না, কিন্তু তারপরও সে তার আর অহনাকে জোর করতে পারে না, তাই সে চুপচাপ সেদিন সবটাই মেনে নেয়। এরপর অহনাকে আরিয়ানদের বাড়িতে নিয়ে আসা হয়। অহনা দুদিন আরিয়ানদের বাড়িতে থাকার পর সে জেদ করে সে আর এই বাড়িতে থাকবে না এবং সে নিজের বাড়িতে থাকবে। ঠিক তাই হয়। আরিয়ানও কোনো কথাই অহনা শোনে না। সে জোর করে তার মা বাবার সাথে বাড়িতে চলে যায়। অহনা নিজের বাড়ি থেকে পড়াশোনা শেষ করতে থাকে। আরিয়ান ছোটখাটো একটা কোম্পানিতে চাকরি করে আর পাশাপাশি পড়াশুনো। আরিয়ান অহনার থেকে বয়সে ছোট হলেও জ্ঞান বুদ্ধিতে অহনার থেকে অনেকটাই এগিয়ে। সে অহনাদের বাড়িতে মাঝে মাঝে যেত অহনার রাগ ভাঙাতে এবং অহনাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে, কিন্তু বারবার আরিয়ানকে ফিরিয়ে দিয়েছে। আরিয়ান যখন অহনাদের বাড়িতে যেত তখন অহনা আরিয়ানকে প্রচুর অপমান করত, কারণ সে আরিয়ানকে বারবার ফিরিয়ে দেওয়ার পরেও কেন আরিয়ান বারবার তার কাছে যায়। একদিন অহনা রাগ করে সারা রাত বৃষ্টিতে ভিজেছে। সেদিন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল এবং সেই ঝড় বৃষ্টিতে সারা রাত অহনা নিজেকে কষ্ট দেওয়ার জন্য ছাদের উপর দাঁড়িয়ে থাকে। সারা রাত বৃষ্টিতে ভেজার ফলে অহনার প্রচুর জ্বর আসে শরীরে। অহনার এমন অবস্থা দেখে তার মা বাবাও বেশ ভয় পেয়ে যায়। তারা আরিয়ানকে খবর দেয়। আরিয়ান এসে দেখে অহনার সমস্ত শরীর জ্বরে পড়ে যাচ্ছে। তাই সে কোনো কুল কিনারা না পেয়ে অহনাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যেতে ডাক্তারও ভীষণ রাগ করে অহনার এই অবস্থা দেখে। সেদিন অহনাকে ডাক্তারের কাছে না হলে ডাক্তার অহনাকে ভর্তি নিয়ে রাখে এবং সারা রাত আরিয়ান অহনার পাশে বসে থাকে এবং অহনার সেবা করে। সারা রাত সেবা করার পরে যখন একটু জ্বর কমে আসে তখন আরিয়ানের চোখ লেগে যায় এবং সে অহনার পাশেই তার হাতের কাছে মাথা রেখে চেয়ারে বসে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙতে অহনা লক্ষ্য করে আরিয়ান তার বেডের পাশে ঘুমোচ্ছে। তখন সে বুঝে উঠতে পারছিল না কি হয়েছে। যখন সে তার মাথায় একটু চাপ দেয় তখন সে বুঝতে পারে সে তো বৃষ্টিতে ভিজে ছাদে দাঁড়িয়েছিল, তাহলে এখন এখানে কেন? পরে অহনা সুস্থ হওয়ার পর তার মার কাছ থেকে জানতে পারে অহনা এরপরে টানা 2 দিন জ্ঞান হারাচ্ছিল এবং এই 2 দিন আরিয়ান খাওয়া দাওয়া বন্ধ করে সারা দিন অহনা সেবা করেছে। 1 সেকেন্ডের জন্য অহনার কাছ থেকে দূরে যেত না। অহনা মায়ের কাছ থেকে সব শুনে আরিয়ানের ব্যাপারে ভীষণ খারাপ লাগে। আরিয়ান কেন বারবার তার জন্য এত কিছু করে? সে ভেবেছিল হয়তো আরিয়ান তার প্রেমে পড়তে পারে। এর জন্য সে সবসময় দূরত্ব বজায় রাখত, কারণ সে যে কষ্টটা পেয়েছে সেই কষ্ট যেন আরিয়ান না পায়। এর জন্য সে আরিয়ানের থেকে দূরে থাকার চেষ্টা করত। কিন্তু আরিয়ানের এসব ব্যবহার তার মনকে ভীষণভাবে ভাবাতো। সে একদিন আরিয়ানকে ডেকে কথা বলে। দেখো আরিয়ান, আমি চাই তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো, কিন্তু তারপরও বারবার কেন তুমি আমার কাছে আসছো? আমার কাছে এসো না। আমি একটা জ্বলন্ত কয়লা। আমার কাছে আসলে তুমিও ঝলসে যাবে। আমি তোমার কাছে ঝলসে যেতে চাই। ঝলসে যেতে চাই কি? আমি তো অনেক আগে থেকেই তোমার আগুনে চলে গেছি। ভাইয়ার বিয়ের দিন এসে যখন প্রথম তোমাকে দেখি, সেদিন তোমার এই অবুঝ মুখখানা দেখে আমি তোমার প্রেমে পড়ে যাই। এরপর অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝোনি। তুমি আমাকে পাত্তাই দাওনি। বিয়ের পরে যখন তোমাকে আমি বলতে যাব, এমন সময় তুমি তোমার পুরনো প্রেমের গল্প বলে আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিলে। আর কিভাবে বলবো বলো? আমি তোমাকে ভালোবাসি অহনা, অনেক বেশি ভালোবাসি। অহনা, নিচে আসো আম্মু, খাবার দিয়েছে, খেয়ে নিও। অহনা আরিয়ানের মায়ের কথা শুনে হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখে আরিয়ানের মা ব্যালকনির দরজার কাছেই দাঁড়িয়ে অহনাকে বলছে। তাই অহনাও খুব সতর্কতার সাথে নিজের চোখের পানিগুলো মুছে নেয় যেন আরিয়ানের মা দেখতে না পায়। এরপর সে আরিয়ানের মায়ের কাছে এগিয়ে যায় এবং বলে, আন্টি, এই যে আমি বারবার বাড়ি চলে যাই, এতে তোমাদের বিরক্ত হয় না? তোমরা রাগ কেন করো না? কথা কেন শোনাও না আমাকে? তোমরা এত ভালো কেন? তোমরা কি জানো ভালো মানুষদের মানুষ কষ্ট দেয় বেশি? আমরা ভালোবাসায় বিশ্বাস করি আম্মু। আমি যদি বিশ্বাস করি তুমি আমাদের ভালোবাসো, তাহলে তুমি নিশ্চয়ই আসবে, যেমন আজকে এসেছো। আমাদের ভালোবাসায় তো তোকে আমাদের কাছে টেনে নিয়ে এসছে মারে। আরিয়ানের মায়ের কথা শুনে অহনা আরিয়ানের মাকে জড়িয়ে ধরে এবং কান্না করে দেয়। আরিয়ানের মা অহনাকে নিজের থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দেয় এবং খুব আদর করে। এরপর আরিয়ানের মা অহনাকে নিয়ে নিচে চলে যায়। খাবার টেবিলে খাবার বেড়ে দেয়। খাবার টেবিলে সবাই বসে যখন খাবার খাচ্ছে, অহনা আর আরিয়ান পাশাপাশি বসে। খাওয়ার সময় হঠাৎ করেই তার ঝাল লেগে যায়। সকলে অহনাকে পানি খাওয়াতে ব্যস্ত হয়ে যায়। তখন আরিয়ান বলে ওঠে, যখন ঝাল খাবার খেতে পারো না, তখন দেখলে যে খাবারে ঝাল আছে, তখন খেতে কেন গেলে? তোমাকে খেতে কে বলেছে? আমাকে বলতে আমি অন্য কিছু তোমাকে রান্না করে দিতাম। এমন করে নিজেকে কষ্ট দেওয়ার কি আছে বারবার, অহনা?
আরিয়ান কথাগুলো বলে দৌড়ে কিচেনের দিকে গেল এবং কিচেনে গিয়ে অহনার জন্য মধু নিয়ে আসে, কারণ অহনা ভীষণভাবে ঝালে কষ্ট পাচ্ছিল। আরিয়ান দ্রুত অহনার কাছে যায় এবং অহনার মুখে মধু তুলে দেয়। আরিয়ান মুখে তুলে খাইয়ে দিচ্ছিল এবং কিছুটা দূরে দাঁড়িয়ে আরিয়ানের মা বাবা সেটাই দেখছিল। তারা যেন এই মুহূর্তটার জন্যই এতদিন অপেক্ষা করেছে। অহনার ঝাল যখন একটু কমে আসে তখন সে আরিয়ানের দিকে তাকিয়ে দেখে আরিয়ান কতটা উদ্বিগ্ন হয়ে আছে তার ঝাল কমানোর জন্য, এবং সে খুব মনোযোগ সহকারে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, ওই ছেলেটা আমাকে এতটা ভালোবাসে কেন? আমি তো কখনো তাকে তার ভালোবাসার যোগ্য মর্যাদা দিতে পারিনি। তারপরও কেন আমাকে এতটা ভালোবাসে? সে কি বুঝতে পারে না যে ভালোবাসা কষ্টের? ভালোবাসা শুধু কষ্ট দেয়। ভালোবাসার মানুষকে ধ্বংস করে দেয়। কিন্তু আমি যে তার ধ্বংসের কারণ হতে চাই না, সে কি বুঝতে পারে না? আরিয়ান অহনাকে লক্ষ্য করে দেখে অহনা খুব গভীরভাবে তার দিকেই তাকিয়ে আছে। তারা দুজনের দিকে চেয়েছিল। এমন সময় হুট করে তারা দুজনেই সরে আসে এবং আশেপাশে তাকিয়ে দেখে আরিয়ানের মা বাবা উঠে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। এতে দুজনে বেশ লজ্জা পায়। এমন সময় আরিয়ান অহনাকে নিয়ে ঘরে চলে আসে, যেন তারা দুজন সেখান থেকে পালিয়ে বাঁচে। আরিয়ান চলে যেতে অহনার মা বাবা দুজনই উচ্চস্বরে হেসে ওঠে। আরিয়ান ঘরে আসার পরে অহনাকে বলে বেডে শুয়ে পড়তে এবং আরিয়ান গিয়ে পাশে একটা সোফা রাখা ছিল সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে অহনা ঘুম থেকে উঠে দেখে তার বেডের পাশে ছোট্ট টেবিলে ধোয়া ওঠা এক কাপ গরম চা এবং চায়ের পাশে ছোট্ট একটা চিরকুট। অবাক হয় অহনা। আগ্রহ নিয়ে সে চিরকুটটা হাতে নিয়ে দেখে খুব সুন্দর করে লেখা, আজকে আমাদের বিবাহিত জীবনের অনেক দিন হলেও আজকে আমাদের সংসার জীবনের প্রথম দিন। তাই এই ছোট্ট প্রচেষ্টা আপনার অযোগ্য স্বামীর পক্ষ থেকে। ইতি, আপনার অযোগ্য স্বামী। লেখাটা পড়ে অহনার ভীষণ খারাপ লাগে। আসলে সে অজান্তে মানুষগুলোকে কতটা কষ্ট দিয়ে যাচ্ছে যেগুলো তারা ডিজার্ভ করে না। অহনা চায়ের কাপটা হাতে নিয়ে এক সিপি দিয়ে যায়। এমন সময় হুট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে অনু। অহনা অনুকে দেখে অবাক হয় এবং বলে, কি রে আপু, তুই না কিছুদিন পর আসতে চেয়েছিলি, হুট করে কি মনে করে? বাবা, আসতে না আসতে এত খবরদারি! এই বাড়িটা শুধু তোর একার না, হ্যাঁ আমারও। যখন খবর পেলাম দেবরানী এসেছে বাড়িতে, তখন দেবরানীকে একটু জ্বালাতে এলাম। আইসে, এখান থেকে যা তো। সাহস আছে আমাকে জ্বালানোর? আমরা যদি দুইজনের যুদ্ধের ময়দানে নামি না, তাহলে পুরো বাড়িটাকে কুরুক্ষেত্র বানিয়ে ছাড়বো। এই দাঁড়া দাঁড়া, তুই না আমার দেবরকে নিজের স্বামী হিসেবে মানিস না? তাহলে আমি যখন বললাম আমার দেবরানীকে জ্বালাবো, তখন তুই কেন রেগে গেলি? তোর এত রেগে যাবার কথা না। যেখানে তুই আমার দেবরকেই নিজের স্বামী হিসেবে মানিস না, সেখানে তুই কেন আমার দেবরানী হতে যাবি? ভাবছি দেবরকে আরেকটা বিয়ে দিব। অনুর বলা কথাগুলো শুনে অহনার মন খারাপ হয়ে যায়, কিন্তু কেন হয় অহনা নিজেও জানে না। অনু যখন লক্ষ্য করে দেখে অহনা মন খারাপ করে দাঁড়িয়ে আছে, তখনই মনে মনে ভীষণ খুশি হয়, কারণ অহনা হয়তো আস্তে আস্তে আরিয়ানকে নিজের মনে জায়গা দিচ্ছে। এভাবে দু বোন সারা দিন খুনসুটি করে দিন কেটেছে। আরিয়ানের মা ওদের দুজনকে অনেক ভালোবাসে এবং তাদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয় দুই বোনের। দু বোন মিলে সারাদিন রান্নাঘরে কিছু না কিছু রান্না করে। আরিয়ানের মা তাদেরকে বাধা দিলেও তারা বাধা শুনে না। আরিয়ানের মা নিজেও রান্না করতে চেয়েছিল, কিন্তু তারা দু বোন রান্না করতে দেয়নি। অহনা কোনোভাবে বুঝতে পারেনি যে আর সারাদিন সে নিজের বাড়িতে নেই, অন্য বাড়িতে রয়েছে। সারাদিন দিন অনেক হাসি খুশিতে তাদের দিন কেটে যায়। বিকেলবেলা আরিয়ানের মা বাবা অনু আর অহনা একসাথে বসে লুডো খেলে। তারা অনেক মজা করে লুডো খেলে। এখন আর দিনটা যেন এখন আজকের স্বর্গের মতোই মনে হয় দিনগুলো। রাতের বেলা আরিয়ান এবং অয়ন বাড়িতে ফিরলে তারা একসাথে বসে ডিনার করে। ডিনার শেষে যার যার ঘরে চলে যায়। আরিয়ান নিজের ঘরে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। এমন সময় অহনা ঘরে আসে, হাতে কি মনে করে আরিয়ানের জন্য এক কাপ কফিও নিয়ে আসে। অহনা কেন যেন কফি নিয়ে এসেছে অহনা নিজেও জানে না। আরিয়ান কফির মগটা সামনে দেখে খুশিতে বলে ওঠে, এখন এটার অনেক দরকার ছিল। ধন্যবাদ ভাবি, তোমাকে আমার এতটা খেয়াল রাখার জন্য। কথাটা বলে আরিয়ান যখন কফির মগটা মুখে নিয়ে তাকায়, দেখে অহনা তার দিকে তাকিয়ে আছে। আরিয়ান বুঝতে পারে কফিটা অনু নয়, অহনা নিজেই এনেছে। তখন বেশ অবাক হয়। এমন সময় অহনা নিজেই বলে ওঠে, দেখুন, আপনি নিজেই বলেছেন যতদিন না আমরা আলাদা হচ্ছি ততদিন পর্যন্ত আপনার বউ হিসাবে থাকতে। সো যখন অভিনয় করব, তখন অভিনয়টা পুরোপুরি না করলে ভালো হয়। বলুন, আমি উপরে আসছিলাম, আপু বলল আপনার জন্য এটা নিয়ে আসতে, তাই নিয়ে এলাম। এর জন্য এত ভাবার কিছু নেই। আমি কিছু ভাবছিও না। কিছু না ভাবাটাই ভালো।
আরিয়ান আর অহনা বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, কেউ কোনো কথা বলে না। এরপর আরিয়ান খুব মনোযোগ সহকারে নিজের কাজ করছিল, আর অহনা দূর থেকে বসে আরিয়ানকে লক্ষ্য করছিল। কি সুন্দর করে নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছে, এত মনোযোগ সহকারে। আরিয়ানকে দেখে আজ অহনার কেন যেন খুব খারাপ লাগছে, বরং ভালোই লাগছে। মনে হচ্ছে যেন সবসময় যদি এভাবে তাকে দেখা যেত তাহলে মন্দ হতো না। এমন সময় আরিয়ান লক্ষ্য করে দেখে অহনা তার দিকেই তাকিয়ে আছে। এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান মুচকে হাসে। এমন সময় আরিয়ান ল্যাপটপে নিজের কোলের উপর রেখে উঠে গেল, অহনার সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে আরিয়ানকে নিজের সামনে এসে দাঁড়াতে দেখে অহনা বেশ ঘাবড়েছে এবং বলে, কি হলো? এভাবে দাঁড়িয়ে আছো কেন সামনে? তুমি না বললে যখন অভিনয় করতে হয় তখন প্রপার অভিনয় করতে হয়? তাহলে চলো। কোথায় যাব? আমার বউকে নিয়ে আজকে আমার চন্দ্রবিলাস করার ইচ্ছা জেগেছে, তাই তাকে নিয়ে ছাদে যাব। আরিয়ানের কথা শুনে অহনা অবাক হয়, কিন্তু কিছুই বলে না। আরিয়ানের সাথে ছাদে যায়। তারা দুজনেই বেশ কিছুক্ষণ ছাদের উপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। এর মাঝে আরিয়ান আর অহনার মধ্যে টুকটাক কথা হয়, কিন্তু তারা কেউ তেমন গুরুত্ব সহকারে বিষয়টাকে নিয়ে আর ভাবে না। অহনার দিন এভাবেই কাটছিল, যেন সে দিন দিন এই পরিবারের প্রতি আসক্ত হয়ে পড়ছিল। অহনা না চাইতেও এই পরিবারটাকে নিজের করে নিয়ে ফেলেছে, আপন করে নিয়েছে। এখন সে আর নিজের বাড়িতে যেতে চায় না, কোনো না কোনো ভাবে বাহানা করে আটকে দেয়। আরিয়ানকে এখন আর তার খারাপ লাগে না, বরং ভালোই লাগে। মনে হয় যেন সময় যদি আরিয়ান তার আশেপাশেই থাকে ভালোই লাগে তার। এখন অহনা মনে মনে ভাবে, আচ্ছা, আগে তো আমি আরিয়ানকে সহ্য করতে পারতাম না, কিন্তু এখন আমার আরিয়ানকে এত ভালো লাগে কেন? তবে কি আমি আরিয়ানকে ভালোবেসে ফেলেছি? না, এটা হতে পারে না। যে ভয়টা আমি পেয়েছিলাম যেন আরিয়ান আমাকে ভালোবেসে না ফেলে, এই জন্য আরিয়ান থেকে দূরে দূরে থাকতাম, সেই কাজটা দেখছি আমি করে ফেলেছি। কথাগুলো অহনা মনে মনেই ভাবে এবং সিদ্ধান্ত নেয় সে আরিয়ানকে ছেড়ে যাবে না। এই সংসারটা সে ছেড়ে যাবে না। সে আরিয়ানের সাথেই থাকতে চায়, তাকে নিজের করে নিতে চায়। সে এই সংসারে অংশ হিসেবেই থাকতে চায়, সে এই পরিবারটার অংশ হয়ে থাকতে চায়। সে মনে মনে সিদ্ধান্ত নেয় আজকে আরিয়ান এলে আরিয়ানকে সমস্তটা কিছু খুলে বলবে এবং জানিয়ে দিবে সেই পরিবার ছেড়ে যেতে চায় না, সেই পরিবারটা এবং আরিয়ানকে আপন করে নিতে চায়। অহনা আজ সারাদিন আরিয়ানের পছন্দ মতো রান্না করে। অনুর কাছ থেকে সে জেনে নেয় আরিয়ান কি খেতে পছন্দ করে, আর সারাদিনই অহনা নিজের হাতে আরিয়ানের জন্য রান্না করে। আরিয়ান অফিস থেকে আসার আগে নিজ হাতে শাড়ি পরে সেজেগুজে থাকে। আরিয়ান সারাদিন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে। বাড়িতে এসে খাবার টেবিলে খাবার দেখে পুরোই অবাক। আজকে যা যা রান্না হয়েছে সবই আরিয়ানের পছন্দ। আরিয়ান তৃপ্তি ভরে খাবারগুলো খায় এবং বলে, আচ্ছা, আজকে তো আমার জন্মদিন না, তাহলে আজকে কি কোনো বিশেষ দিন যে আজকে বাড়িতে যা রান্না হয়েছে সব আমার পছন্দ মতো? ভাবি, তুমি রান্না করেছো, অনেক সুস্বাদু হয়েছে খাবারগুলো, ধন্যবাদ তোমাকে। আমি ভাবতেও পারিনি আজকে বাড়িতে আমার জন্য এমন কিছু অপেক্ষা করছে। জি না ভাই, আমার এত সময় নেই। তোমার জন্য আমি এত কিছু রান্না করতে যাব যেখানে আমি আমার জামাইয়ের জন্য রান্না করতে পারি না? অনুর কথা শুনে আরিয়ান বেশ অবাক হয় এবং তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তাহলে সব কিছু তুমি রান্না করেছো? না বাবা, আমরাও এত সময় নেই। তোমার জন্য আমি এত কিছু রান্না করব। আজকে তোমার জন্য এই সমস্ত খাবার রান্না করেছে তোমার বউ। আরিয়ান তার মায়ের মুখ দেখে এই কথাটা শোনার পরে বেশ অবাকই হয়। সে অহনার দিকে তাকিয়ে দেখে অহনা আজকে অন্যরকম লাগছে। আরিয়ান মুগ্ধ হয়ে অহনার দিকে তাকায়, কারণ অহনাকে আজকে প্রথম সে শাড়ি পরায় দেখে। শাড়ি পরে যে অহনাকে বেশ সুন্দর লাগছে, যেন আকাশ থেকে নেমে আসা কোনো পরী। আরিয়ানকে অহনার দিকে এভাবে তাকাতে দেখে অহনা উপস্থিত সবাই মুখে হাত দিয়ে মিটি মিটি হাসছে। এদিকে অহনা যেন লজ্জায় মরে যাওয়ার অবস্থা। সে মনে মনে দোয়া করছিল, আল্লাহ মাটিটা সরিয়ে দাও, আমি মাটির নিচে চলে যাই। আরিয়ান অহনাকে এভাবে লজ্জা পেতে দেখে আশেপাশে তাকায়, দেখে সকলেই তাদেরকে অবাক চোখে তাকিয়ে দেখছে। এরপর আরিয়ান নিজেও বেশটা লজ্জা পায়। খাওয়া শেষ করে দ্রুত নিজের ঘরে চলে আসে, যেন সে সেখান থেকে পালিয়ে বাঁচল। আরিয়ানের এমন অবস্থা দেখে ওখানে উপস্থিত সবাই শব্দ করে হেসে ফেলে। অহনা নিজেও সবার থেকে বিদায় নিয়ে ঘরে চলে আসে। অহনা ঘরে এসে দেখে আরিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। অহনা ধীরে ধীরে আরিয়ানের পেছনে গিয়ে দাঁড়ায় এবং বলে, কি ভাবছো এখানে একা একা দাঁড়িয়ে? অহনার কণ্ঠ শুনে আরিয়ান পেছনে ফিরে তাকায়, বলে, ছেড়ে যাওয়ার এতই তাড়া হয়েছে নাকি? পূর্ব প্রস্তুতি চলছে চলে যাওয়ার? আরিয়ানের কথা শুনে অহনা মুচকে হাসে এবং আরিয়ানের একদম কাছে গিয়ে ওর গলায় নিজের হাত জড়িয়ে ধরে
আরিয়ানের কানের কাছে ফিসফিস করে বলে। ছেড়ে দেওয়ার নয় স্যার, আরো গভীর করে জড়িয়ে নেওয়ার সময় হয়েছে। অহনার কথা শুনে অবাক চোখে আরিয়ান অহনার চোখের দিকে তাকায়। অহনা যখন দেখে আরিয়ান তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, তখনই অহনা হালকা করে হেসে তার হাত আরিয়ানের বুকের বাপাশে রেখে খুব গভীর স্বরেই বলে, আচ্ছা, এখানে থাকার জন্য আমার আর আমার পুচকুর একটু জায়গা হবে? অহনার কথা না বুঝতে পেরে অদ্ভুতভাবে তাকায় আরিয়ান। অহনা মুচকি এসে আরিয়ানের এক হাত তার শাড়ির আঁচল ভেদ করে নিজের পেটের উপর রাখে। আরিয়ান যখন বুঝতে পারে অহনা কি বোঝাতে চাইছে, তখন সে চোখের ইশারায় জানতে চায় আরিয়ান যেটা ভেবেছে সেটাই কি সত্যি। অহনাও চোখের ইশারায় জানায় হ্যাঁ, আরিয়ান যা ভেবেছে সেটাই সত্যি। তখনই আরিয়ানের চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। হঠাৎ করে অহনা আরিয়ানকে কান্না করতে দেখে ব্যস্ত হয়ে পড়ে আর বারবার বলতে থাকে, এই তুমি কান্না করছো কেন? দেখো, আমি যদি তোমাকে কোনোভাবে কোনো কষ্ট দিয়ে থাকি নিজের অজান্তে, তাহলে আমাকে মাফ করে দাও প্লিজ। প্লিজ কান্না করো না। এটা দুঃখের কান্নার নয় অহনা, তুমি নিজেও জানো না আজকে তুমি আমাকে ঠিক কত বড় খুশিটা দিয়েছো। পৃথিবীতে সবচেয়ে বড় খুশি হলো বাবা হওয়ার খুশি একজন ছেলের কাছে, আর সেই খুশিটা তুমি আজকে আমাকে দিয়েছো। আমি যে কি রিয়াকশন দেব ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে এই নিয়ামতটা দিয়েছেন, আর তার সাথে তোমাকে আরও বেশি ধন্যবাদ যে তুমি আমাকে এই সুখটা দিয়েছো। তোমাকে আমি মাথায় করে রাখবো, বিশ্বাস করো। শুধু একটুখানি নয়, আমার পুরোটা জুড়েই তুমি রয়েছো। আর আজকের দিনের পর থেকে তো কেউ চাইলেও তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না, আমিও না। কথাটা বলতে বলতে আরিয়ান শক্ত করে অহনাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে। অহনা নিজেও আরিয়ানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে এবং তার কানের কাছে বলে, আমি আর কখনো আপনাকে ছেড়ে যাচ্ছি না সাহেব। ও সরি, আমরা আর কখনো আপনাকে ছেড়ে যাচ্ছি না সাহেব। আমরা আর কখনো আপনাকে ছেড়ে যাচ্ছি না সাহেব। কথাটা বলে অহনা আর আরিয়ান একসাথে হেসে দেয়, যেন তাদের পূর্ণতা পুরো পৃথিবী উপভোগ করছে। চাঁদও দূর থেকে তাদের এই ভালোবাসা দেখে লজ্জা পাচ্ছে এবং তাদের এই ভালোবাসার সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছে।